Welcome to IMAX, the world's most immersive movie experience. Powered by a combination of the most advanced technology, we'll take you from the edge of your seat to the edge of reality. Enjoy crystal clear images and colors so intense they will take your breath away in specially designed theaters that bring you closer to the movies you love. Huge panoramic screens that allow you to escape into your favorite movie scenes. And immersive sound that will surround you from here, here, and here. We can take you from a pin drop to the thunder of a jet engine. So, sit back and get ready to enjoy an unparalleled movie experience. IMAX. Never compromise. सात समंदर सारी दुनिया मेरे अंदर तेरे इशारे झुका दे सितारे मैं ही आत्मा मैं परमात्मा पृथ्वी अंबर सात समंदर सारी दुनिया मेरे अंदर मेरे इशारे झुका दे सितारे मैं ही आत्मा मैं परमात्मा গাঢ় সবুজে ঢাকা চারপাশ, পাহাড় জঙ্গল নদী একসাথে এভাবে পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার, অন্তত এই মুহূর্তে এই কাজটার জন্য। বিগত কটা মাস প্রচুর গুগল ঘেটেছে ডেভিড। রেস্টো বুঝে জায়গাটা নির্বাচন করতে হতো, অথচ কাজের ব্যাপারে অ্যাকচুয়াল কম্প্রোমাইজ করতেও রাজি নয়। তাই পকেট আর স্পট দুটো একসাথে ব্যালেন্স করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে বটে, কিন্তু আজ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে পরিশ্রম তেমন হয়নি।
প্রকৃতিই বোধহয় ওর জন্যই পার্টিকুলার এই জায়গাটা সাজিয়ে রেখেছে। কি রে, হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? কাজ পড়ে রয়েছে ওদিকে দুনিয়ার। ঋষভের কথায় ঘুরে তাকালো ডেভিড। হাতের পুড়ে আসা সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে দিল, তারপর মিষ্টি হাসল। হাসি আর ধরে না। এতদিন তো মুখখানা ছাগলের পেছনের মতো করে ঘুরছিলি, কি না স্পট পছন্দ হচ্ছে না। যতই দেখানো হয়, যাই দেখানো হয়, স্পট আর পছন্দ হয় না। তা সেই জন্যই তো এত সুন্দর জায়গাটা পেলাম, তাই না? তুই যা খুঁতখুঁতে, তোর কাছে 100% সুন্দর না লাগলে তুই এই জায়গাটাও নিতিস না। ঠিক তাই। আচ্ছা চল দেখি ওরা কি বলছে। চ। দুই বন্ধু এগিয়ে গেল ভেতরের দিকে। আজ রাতের বাসেই ফিরতে হবে কলকাতা। কথাবার্তা সেরে নিতে হবে তাড়াতাড়ি। গতকাল সারা রাত জার্নি করে শিলিগুড়ি, তারপর সেখান থেকে গাড়িতে এই ঋষিখোলা। যথেষ্ট পরিশ্রম হয়েছে ওদের। ওদের বলতে ডেভিড, ঋষভ, মোহনলাল শেঠ আর জয়। যতই এসি স্লিপার ক্লাস বাসে চেপে আসুক, জার্নিটা জার্নি হয়। তবে এই বিলাসিতাটা করতে চায়নি ডেভিড। সাধারণ ট্রেনেই আসা যেত, অথবা যে কোনো নন এসি বাসে। কিন্তু মোহনলাল শেঠ হলেন ওদের আপৎকালীন ত্রাতা। অতএব ওনার কথা শুনে চলতেই হচ্ছে। যদিও টাকাটা উনিই দিয়েছেন, তবুও মনটা খচখচ করছিল ডেভিডের। সামনে এত বড় একটা খরচ, সে বেলায় ভদ্রলোক 1000টা ফ্যাকড়া তুলবেন। এই হলো সমস্যা নন ক্রিয়েটিভ মানুষদের নিয়ে। অবশ্য টাকা আর ক্রিয়েটিভিটি দুটো একত্রে খুঁজতে বসলে আর হয়েছিল কাজে জন্মে। সেটা ভালোই জানে ডেভিড। শুধু একটাই বিরক্তির জায়গা, এই জয় ছেলেটা। নিজের ছেলেকে এই কর্মকাণ্ডের মধ্যে ঢোকানোর ঠিক কি দরকার ছিল শেঠবাবুর ভগবান জানে। और भी बहुत इंटरेस्ट আছে এসব নাটক নভেলের ওপর। এমন একটা অদ্ভুত যুক্তি দিয়ে ছেলেটাকে ঢুকিয়ে দিল গ্রুপে। তবুও বোঝানোর চেষ্টা করেছিল ডেভিড, এটা তো নভেল বেসড কিছু না। মানে আপনার ছেলে ইন্টারেস্ট পাবে আদৌ? বাচ্চা ছেলে। আরে বাচ্চা আবার কি বলেন, 23-এর দামড়া লড়কা। ওর বয়সে আমি ব্যবসায় বসে গেছি। ওকেও তাহলে ব্যবসাতেই বসিয়ে দিন না বাবা, আমাদের ক্ষমা দিন। সে ঠিক আছে, আপনি বলছেন যখন। কিন্তু ও বোর হবে। এটা কোনো নাটক নভেল তো না। আরে কালচারাল দিকে ওর বহুত ইন্টারেস্ট আছে। হ্যাঁ, নভেল না তো কি, একটা গল্প তো বটে। হ্যাঁ, নিজের স্বভাব মতো অট্টহাসি হেসেছিলেন মোহনলাল। ডেভিড হাল ছেড়ে দিয়েছিল। রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো ডেভিড আর ঋষভ। ভেতরে মোহনলাল আর জয় আগে থেকেই বসেছিল। নতুন মুখ বলতে ইয়াসিনকে দেখা গেল। বিগত কয়েকদিন হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছে কিছু কিছু ডকুমেন্ট পাঠানোর প্রয়োজনে। তাতেই মুখখানা চেনা লাগলো। তবে স্বীকার করতেই হবে, মহিলার ওই হোয়াটসঅ্যাপ ডিপির ছবি দেখে আদৌ বোঝা যায় না তিনি কতটা সুন্দরী। বয়স 28 থেকে 30 হবে। হে, হাই ডেভিড। হাই ঋষভ। এক মুখ হেসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ইয়াসিন। আপনাকে বোধহয় জরুরি কাজ ফেলে আসতে হলো না? আরে না না, কাজ ফেলে ঠিক না, তাড়াতাড়ি কাজ ছেড়ে আসতে হলো। আসলে আমার বাচ্চাটার ঠিক খাওয়ার টাইম হয়নি তো, তাও আর কি ওকে খাইয়ে আসতে হলো। আপনার বাচ্চা মানে আপনি ম্যারিড আছেন? লড়কা না লড়কি ম্যাডাম? দেখলে কিন্তু বিলকুল বোঝা যায় না। জিজ্ঞেস করলেন মোহনলাল শেঠ। একটু অস্বস্তিতে পড়ল ডেভিড। এরকম ব্যক্তিগত প্রশ্ন কেউ করে ভাবে? কিন্তু সব অস্বস্তিকে এক মুখ হাসি দিয়েই কাটিয়ে দিল ইয়াসিন। লড়কি, বাট আমি ম্যারিড নই, আই এম আ সিঙ্গল মাদার। আর আমার লড়কি একজন ছোট্ট চোচো ডগি, বয়স মোটে 1.5 বছর। যাও যাও, এ কি ডগির নাম আছে? না না, ওটা প্রজাতি, ওটা একটা স্পিসিস। তবে ওর নামটা কিন্তু খুব সুন্দর, টুইটি। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আচ্ছা, আমরা এবার কাজের কথাটা সেরে নিই। আপনার টুইটি আছে, ওদিকে আমাদেরও ফেরার ব্যাপার আছে। শিওর, বলুন। দেখুন, মোটের ওপর বেসিক কথাবার্তা তো হয়েছে আমাদের।
প্রথম থেকে তাই বলার আর দরকার নেই বোধহয়। আমাদের 15 দিনের জন্য লাগবে আপনার এই হোমস্টে। আশা করছি 15 দিন এনাফ। তবুও যদি কিছুদিন এক্সট্রা লাগে আপনাকে আগে থেকে ইনফর্ম করব, এই আর কি। কিন্তু ওভাবে ইনফর্ম করলে তো আমি আর বুকিং নিতে পারবো না ডেভিড। মানে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, এটা বেটার হয় আপনি যদি এখনই সেটা কনফার্ম করেন, কারণ আপনারা তো আই গেস নেক্সট মান্থেই আসছেন, মাঝে আর 8টা দিন মোটে। কিছুক্ষণ চুপ করে রইল ডেভিড, ঋষভের দিকে তাকিয়ে বলল, কিরে 15 দিনে হয়ে যাবে বুঝলি। বাই চান্স দরকার হলে? আরে কই বিমার হয়ে গেল, কাজ তো পিছ হতেই পারে। আপনারা এক কাম করেন, 20 দিন করে নিন ওটা। হ্যাঁ, ধীরে সুস্থে কাজ করবেন পুরো। কিন্তু 15 দিনে মিটে গেলে বাকি 5 দিনের এক্সট্রা টাকা পে করতে হবে। আরে ও সব আমি বুঝে নেবে। আপনি কাজটা মন দিয়ে করেন না বাস। আচ্ছা ঠিক আছে, তাহলে 20 দিনের জন্যই নিচ্ছি আমরা। ফাইন। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা? ওটা আমাদের ইউনিট থেকে লোক থাকবে, আমরা নিজেরাই সামলে নেব। আচ্ছা বাজার টাজার আছে তো পাশে? ওয়েল, আশেপাশে ঠিক না, গাড়িতে আধ ঘন্টা প্রায়। ও বাবা, সে তো অনেক দূর। মানে এটা তো একদম রুরাল বেল্ট প্রায়। তবে আপনাদের তো গাড়ি থাকবে সাথে, অসুবিধে হবে না। এছাড়া আমি তো রইলামই, এখন স্টাফেরা থাকছে, প্রবলেম হবে না। আপনাদের স্পটটা ঠিক কোন জায়গায় ফিক্স হলো, নাকি অনেকটা এরিয়া কভার করবেন? না না, খুব বেশি জায়গা কভার করব না। ওই নদীর ধারে যেখানে বড় বড় পাথরগুলো আছে না, ব্রিজটার কাছটায়, ওখানেই মেইন সেটটা হবে। আচ্ছা বেশ, আমি কিন্তু খুব এক্সাইটেড, আমার স্টাফেরাও। থ্যাংক ইউ। আর টাকা পয়সার ব্যাপারটা তাহলে? ওটা তো কথা হয়েই গেছে, চেক দিয়ে দেবেন। আজ 30% অ্যাডভান্স করে দেবেন, আর বাকিটা না হয় কাজ মিটলে যাবার আগেই করে দেবেন। শিওর। মোহনলাল শেঠ এবার তার নধরকান্তি শরীরটা নিয়ে উঠে দাঁড়ালেন। একটা দামি চামড়ার ব্যাগ নিয়ে ঘোরেন সব সময়। সেই ব্যাগ থেকে বের করলেন চেকবুক। আচ্ছা, আপনি বলেছিলেন হরর ফিল্ম হবে, কারা কারা কাজ করছেন? মানে চেনা মুখ আছেন কেউ, হিরো হিরোইন? ইয়াসিনকে থামিয়ে একটু হাসলো ডেভিড, তারপর বলল, না কোনো চেনা মুখ নেই। হিরো বলতে একটা ছোট ছেলে, আর হিরোইন বলতে একটা ছোট মেয়ে। তবে এরা ঠিক হিরো হিরোইন না বোধ হয়। মূল হিরো হলো একটা সারমীয় কুকুর, একটা ল্যাব, বছর 4 বয়স। ল্যাব? ওয়াও! মানে এটা একটা অ্যানিমাল বেসড হরর মুভি। ইন্টারেস্টিং তো। স্টোরিটা কি বলা যাবে? তবে স্টোরি ঠিক না, রিস্টোরি বলতে পারেন বরং। মানে ঠিক বুঝলাম না তো। আরে আমি বলছি वो एक मूवी আছে না কুত্তাওয়ালা, সরি ডগি वाला। হ্যাঁ, वो মুভি স্টোরির সাথে এই মুভিটার স্টোরিটা না মিক্সড হচ্ছে। হলিউড ভূত কা মুভি আছে। হলিউডি? মানে কোন মুভি বলুন তো? অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম? ওই 70s অ্যান্ট্রাম? আপনি দেখেছেন? উত্তর দিল না ইয়াসিন। চেকটা ততক্ষণে এগিয়ে ধরেছেন মোহনলাল। হাতে চেকটা নিয়ে উঠে দাঁড়ালেন ইয়াসিন। মুখটা যেন একটু নিভে গেছে। হ্যাঁ বেশ, তাহলে আপনারা চলে আসবেন, সব ব্যবস্থা করা থাকবে। আচ্ছা, আমাকে কিন্তু এবারে বেরোতে হবে। উঠলাম, বাই, দেখা হচ্ছে। ইজ অল ওকে ইয়াসিন? আপনাকে ডাউন দেখাচ্ছে হঠাৎ? কিছুক্ষণ ডেভিডের দিকে তাকিয়ে ইয়াসিন বলল, ওই মুভিটা কাস্ট, আমি যতদূর জানি। আপনারা জানেন না? The movie killed 56 people during a single screening. 1988. The only time it would ever reach the big screen. While Antrim was rolling, the building caught fire. এই প্রথম বোধহয় জয় একসাথে এতগুলো কথা বলল। অবাক হয়ে গেল ডেভিড আর ঋষভ, অবাক মোহনলাল বাবু। জয় ফের বলতে শুরু করেছে, তবে হল রিলিজের আগে অনেক মুভি ফেস্টিভ্যালে এই ছবিটা পাঠানো হয়েছিল,
কিন্তু কোনো কারণে অনেক উদ্যোক্তাই এই সিনেমাটা দেখাতে চাননি। আর এরপরেই ঘটে সেই ঘটনা। যারা এই সিনেমাটা দেখাননি সেই সব ফেস্টিভ্যালের উদ্যোক্তাদের আচমকায় মৃত্যু হতে শুরু হয়। 1988 সালে বুডাপেস্টের এক হলে যখন সিনেমাটা দেখানো হচ্ছিল, কিছু সময়ের মধ্যেই ওই হলেই আগুন লেগে যায়, আর আগুনে পুড়ে মারা যান প্রায় 56 জন। অনেকেই মনে করেছিলেন প্রজেক্টরের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে, যদিও প্রমাণ সেভাবে আজও মেলে না কিছুই। ছবি দেখালেও বিপদ, না দেখালেও সাক্ষাৎ মৃত্যু। সবাই খুব ভয় পেয়েছিল। বেশ কিছু বছর ধরে এই সিনেমা নিয়ে যাবতীয় আলোচনা বন্ধ ছিল। তবে দুর্ঘটনার 5 বছর পর ক্যালিফোর্নিয়ার একটা হলে ছবিটা দেখানো হয়, আর এরপর 1993 সালে। এই তুই থাম তো, যায় তো সব বোগাস দুর্ঘটনা, এগুলো কার্সড বলে কিছু হয় নাকি? এখন এটা অ্যাভেলেবেল নেটে। কথাটা বলল ডেভিড। দেখলো জয় হাসছে। হাসলে ভারী মিষ্টি দেখায় ছেলেটাকে। উফ মাম্মাম, এখনো ঘুমাওনি তুমি? এই তো মাম্মাম, হয়ে গেছে, আর একটুখানি। না না, আর একটুও না। কটা বাজে দেখেছো? কটা বাজে রে? 2টো বেজে গেছে। সে কি রে, এত রাত হলো? এই তো সবে শুরু করলাম। তোমার ওরকমই মনে হয় সব সময়। চলো তো, ঘুমোবে চলো। ওরে মা আমার, তুই যা, আমি যাচ্ছি। আমি একটু ওয়াশরুম যাব। জলদি কিন্তু, আবার বসে যেও না। বলতে বলতে মিঠি চলে গেল বেডরুমের দিকে। আর দেরি না করে ঝটপট উঠে পড়ল সৃজিতা। টেবিলটা ঠিকঠাক করে ঘরের ফ্যান অফ করলো। তারপর নাইট বাল্ব জেলে বেরিয়ে এলো। দরজাটা টেনে দিল বাইরে থেকে। তারপর ওয়াশরুম গিয়ে মুখ ঘাড়ে খানিক জল দিল। মাথাটা টনটন করছে। মুখে জল অবস্থাতেই ঘরে এলো সৃজিতা। এসে শুয়ে পড়ল মিঠির পাশে। তুই এখনো জেগে আছিস কেন রে? কাল না তোর কলেজ? কাল কলেজ নেই। তাই বলে লেট নাইট? মিঠি, মুভি দেখছিলাম মাম্মাম। তুমি এলে একসাথে দেখতাম, কিন্তু তুমি তো বিজি ছিলে, তাই ডিস্টার্ব করিনি। তাছাড়া লেট নাইট হলো বলেই তো তোমাকে ধরে এনে শোয়াতে পারলাম। পাকা গিন্নি। তা কি মুভি দেখা হচ্ছে? একটা রবারি নিয়ে মুভিটা। তোর এই চুরি, ডাকাতি, খুন, থ্রিলার যে কেন এত ভালো লাগে বুঝি না। একটু হালকা চালের সিনেমাও তো দেখতে পারিস রে। কখনো ধর কমেডি দেখলি বা রোম্যান্টিক দেখলি। তো আমার থ্রিলারই পছন্দ, ঠিক যেমন তোমার হরর জনার। বাই দ্য ওয়ে, দেখেছিলি ওটা? স্টার্ট করিনি, কিন্তু মুভি এক্সপ্লেন্ডে দেখেছি। ওতে বোঝা যায় নাকি? যায়, যথেষ্ট সময় নিয়ে সুন্দর করে এক্সপ্লেন করা থাকে। তবুও ধর একটা গোটা মুভি, তার প্রতিটা সিন, ইমোশন, শট নেওয়া, বা ধর সারাউন্ডিং যে নেচার, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো তো ম্যাটার করে। এগুলো ছাড়া শুধু গল্পটাই যদি শোনা হয় তাহলে তো আমিই তোকে বলে দিতে পারতাম, তাই না? আচ্ছা আচ্ছা, আমি দেখবো কাল, প্রমিস। শিওর? শিওর। ওকে, চল ঘুমো এবার। মাম্মা, আবার কি হলো? বলছি যে কাজটা ঠিক হচ্ছে তো? আবার সেই এক কথা। মিঠি, তুই না সায়েন্স নিয়ে পড়িস, তো না ফিজিক্সে অনার্স, তাহলে এসব কথা বলছিস কিভাবে বলতো? সবাই ভুল বলছে, গুগল, ইউটিউব, উইকি সব ভুল। বলো না, ভুল কেন হবে? তথ্য তো ঠিক, কিন্তু রিউমারটা। আমার ভয় করে মাম্মাম। আর কোনো টপিক ছিল না? ধুর বোকা, আমার মেয়ে হয়ে তুই এত ভীতু হলি? অল ভোগাস, ওসব কার্সড বলে কিছু হয় না রে। ঘুমো এবার মাম্মাম, ঘুমো। মেয়েকে আর কথা বলার সুযোগ না দিয়ে অন্য পাশ ফিরে শুল সৃজিতা। একটাই কথা মনে মনে আওড়ালো, অল ভোগাস, আর নেওয়া যাচ্ছে না।
খরস্রোতা নদীর ঠিক পাশটায় ব্রিজটাও স্পষ্ট, যেখানে ঠিক সেরকম একটা জায়গা দেখেই গর্ত খোঁড়া হয়েছে। অহনা রোদ চশমা পরে বসে আছে চেয়ারে। রাহুল দৌড়ে বেড়াচ্ছে। তার মা তাকে সামলাতে নাজেহাল হচ্ছেন। অহনার বয়স 22, রাহুল 11। রেশমের চরিত্রে আরেকটু কম বয়সী মেয়ে দরকার ছিল, কিন্তু অহনাকে দেখে একেবারে বোঝা যায় না ওর বয়স 22। 17 কিশোরী বলে চলে যায়। ওদিকে রাহুল মানে ঋষের চরিত্রে একদম ফিট সব দিক থেকেই। কয়েক পা হেঁটেই প্রচুর গাছ। সেখানে প্রথম শট নেওয়া হবে। সেখানে বড় একটা গাছের নিচে একটা বড় পাথরের সামনে কিছু মানুষের ছবি রাখা হয়েছে। তার মধ্যে বেশিরভাগ ছবি পুরনো বোঝাতে ছবিগুলো সেভাবেই হলদেটে ছেঁড়া ছেঁড়া দেখানো হচ্ছে। পাশে কিছু জিনিস রাখা, যেমন টেডি, লাইটার, লাঠি, সানগ্লাস, চশমা, আয়না, এইসব। ওপরে একটা সবুজ বোর্ডে সাদা দিয়ে বাংলায় লেখা হয়েছে, এটি আমাদের প্রিয় মৃত মানুষদের প্রিয় জিনিস। এগুলো তাদের উদ্দেশ্যেই রেখে গেলাম। পায়ে পায়ে অহনাও এসেছে এখানে, দেখছে সব। লাল রঙের চামড়ায় বাঁধানো মোটা একটা বই থাকছে রেশমির হাতে। সে তার 2 হাতে করে বইটা আঁকড়ে ধরে রাখবে। তার ছোট ভাই অর্থাৎ ঋষ থাকবে দিদির হাত ধরে। পিঠে দুজনেরই 2টো স্যাক। আচ্ছা অহনা, তুমি আর রাহুল একসাথে হাঁটবে, একদম সেম স্টেপ হবে। তুমি ওর দিদি, ওকে আগলে রাখার ব্যাপারটা প্রথম থেকে শেষ অবধি বোঝাতে হবে। অল রাইট। ঘাড় নাড়ল অহনা। সে তার কস্টিউম পরে রেডি। রাহুলও তাই। তবে শট নিতে মনে হচ্ছে আরেকটু কিছু সময় লাগবে। জায়গাটা বেশ করেছে, দেখেই গা ছমছম করছে, একদম যেমনটা দেখেছিল সিনেমাটায়। এদিকটা তো অলমোস্ট কমপ্লিট। ওদিকটা দেখ তোরা, আমি এদিকে বাকিটা দেখে নিচ্ছি। শিওর? হ্যাঁ শিওর, যা তুই। নিশ্চিন্ত মনে এগোলো ডেভিড। গর্ত খোঁড়া কমপ্লিট। তার খানিকটা আগে একটা দড়ি দিয়ে তারার মতো চিহ্ন করা হয়েছে। তার 5টা মুখ, 5টা মুখে 5 রকম ধর্মের দেবতার মূর্তি। শিব, বুদ্ধ, যীশুখ্রিস্ট, একটা পীর মাজারের ছবি, জিহোভা। বইটা খুলে প্রথম ভাগটা পড়বে রেশমি, তারপর ঋষ গর্তে নামবে। আচ্ছা, গর্তটা খুব ডিপ করনি তো? টিমেরই একজন বলল, না স্যার, কোনো অসুবিধা হবে না। গ্রেট। তাহলে আগে আমরা জঙ্গলের সিনটা করব, তারপরে এই গর্তের সিনটা। সবাই রেডি? ইয়েস স্যার। সব রেডি? সাউন্ডম্যান, আরেকবার চেক করে নাও দরকার হলে। ও দরকার নেই, আমার সব রেডি। ওকে দেন, লেটস গো গাইস। এই প্রথম ইয়াসিন এলো, সঙ্গে তার পোষ্য চাউ চাউ। খুব ছটফটে, ভীষণ সুন্দরী। এই আপনারা কাজ শুরু করে দিয়েছেন? হ্যাঁ। তাহলে শুটিং শুরু হয়ে গেল? না, শুটিং শুরু হয়নি, তবে হবে। ওমা, আপনি এভাবে হাসছেন কেন? আমি কি কিছু ফানি বলে ফেললাম? না না, সরি, আসলে আমাদেরই ফল্ট। টেকনিক্যালি কথাটা বলে বলে অভ্যাস হয়ে গেছে। আপনি বলুন, কি বলবেন? এই যে কাঁধে টোটে ব্যাগ থেকে একটা নারকেল বের করলো ইয়াসিন। শুভ কাজের আগে নারকেল ফাটাতে হয়, তাতে ভালো হয়। এই নিন, ধরুন। তা আপনি ফাটান না? আমি? হ্যাঁ, কেন নয়। ইয়াসিন নারকেলটা ফাটালো। আপনি থাকবেন তো কিছুক্ষণ? মানে আপত্তি না থাকলে। আপত্তি কিসের? আচ্ছা, প্রথম শ্যুট হবে ওই জঙ্গলে। সবাই রেডি আছে? চলুন চলুন। বেশ, চলুন। চলো আমার টুইটি রানী। টুইটিও লক্ষ্মী মেয়ের মতো ইয়াসিনের সাথে ছোট ছোট পায়ে ছুটতে লাগলো। খুব মজা পেয়েছে বোঝা যাচ্ছে। কিন্তু গর্তটা যখন ক্রস করছে, হঠাৎ দাঁড়িয়ে ওদিকে একবার তাকালো টুইটি। তারপর খুব জোরে দৌড়ে পালালো জঙ্গলে। আরে আরে টুইটি, এই টুইটি, আরে ও এই দাঁড়া টুইটি। উফ, আরে এখনই প্লে করলে কেন মিউজিক? পরের শটে তো ওটা। বেজে উঠল মিউজিক। সুরটা খুব করুণ, ঠিক যেন খুব দুঃখের সাথে গাইছে কেউ, বা কান্নার সাথে উচ্চারণ করছে শব্দগুলো। এই স্টপ স্টপ স্টপ, বন্ধ করো। এটা ওরা যখন গর্তে নামবে তখন তো।
এটা তো নয় স্যার, আমার মিউজিক এটা নয়। আমি এটা আনিনি, আমার কম্পোজ করা না এটা। মানে তাহলে চালালে কেন? আমি টেস্ট করছিলাম প্লেয়ারগুলো, এটা হঠাৎ বেজে উঠল। কার এটা? আপনাদের কারো? ক্রিপি সাউন্ডটা, এই এফেক্টে কিন্তু দারুণ যাবে। আমার মিউজিককে 10 গোল দিয়ে দেবে এটা। আমি জানি না, ওটা হবে হয়তো কারো, তুমি সেটা দেখো, ওটা তোমার দায়িত্ব। আমি এসে যেন রেডি পাই। এটাই প্লে করব স্যার। এটা কার মিউজিক, কি বৃত্তান্ত কিছু তো জানি না। যদি কাউকে পাই দেখি, আর যদি কেউ এটা দাবি না করে তাহলে এটা রাখা যায়, কিন্তু একটু বদলে দিচ্ছি আমি, কপিরাইট ইস্যু হবে না। বেশ, তবে দেখো ঝামেলা টামেলা আবার না হয়। বলে জঙ্গলের দিকে এগোলো ডেভিড। গিয়ে দেখল টুইটিকে কোলে নিয়ে বসে ইয়াসিন। ঋষভ ওই লাল চামড়ার বইটা অহনার হাতে দিয়ে বুঝিয়ে দিচ্ছে সব। ডেভিড এগিয়ে গিয়ে বইটা হাতে নিল এবং খুলেই চমকে উঠল। বইটা তো ওদের এভাবে বানানোর কথা নয়। বইয়ের উপর ফোকাস আছে, কিন্তু এতটাও ডিটেলে দরকার নেই তাই বলে। এ তো ডিটেলে আঁকা লেখা, পার্ট 1 পার্ট 2 করে সব কটা। ঠিক যেন অরিজিনাল বইটাই নিয়ে এসেছে ওরা। এই দিদি, তবে যে মা বলল ও নরকে যাবে, স্বর্গে নয়, ও খারাপ ছিল না তো বল? কত ভালোবাসতো আমাদের, তাহলে কেন বলল মা? আমি বলছি তো তোকে ভাই, ওকে আমরা ফিরিয়ে আনবো, সেজন্যই তো এসব করছি। মা মামা বাড়ি থেকে ফেরার আগেই সব সেরে ফেলতে হবে আমাদের। কিন্তু মা কেন বলল যে ও নরকে যাবে? উফ, বড্ড কথা বলিস তো তুই। ওই একবার তোকে কামড়ে দিয়েছিল না, তাই হয়তো রাগ করে বলেছে মা। দিদির কথাটা পছন্দ হলো না ঋষের। কোন ছোটবেলায় একবার কামড়ে দিয়েছিল বলে মা এমন করে বলবে? কিন্তু ও আর এই নিয়ে কথা বাড়ালো না। দিদির ওপর ওর পুরো বিশ্বাস আছে। দিদি ঠিক ওকে এনে দেবে, ওদের লাইলিকে, যেটা কিনা কুকুর ছিল একটা, ল্যাব। গত সপ্তাহেই মারা গেছে লাইলি। জানিস দিদি, এই জঙ্গলটা না কারসেট। কি? কে বলেছে এসব? কে বলবে? কেউ বলেনি, লেখা আছে তো। কি লেখা আছে? কোথায়? ওই যে গাছের ওখানটায়, আয় দেখবি। আয়। ধুর, আমাকে কাজ করতে দে, অনেক কাজ আছে, কিন্তু মা ফেরার আগে সব সেরে ফেলতে হবে, নয়তো লাইলি আসবে না। ঋষ চুপ করে দাঁড়িয়ে রইল। রেশমি বইটা খুলে দেখছে, আর ওই দড়ি দিয়ে করা তার আর এক কোণে দাঁড়িয়ে বিড়বিড় করে কি সব যেন বলছে। ততক্ষণ জঙ্গলটা চারপাশে একবার তাকালো ঋষ। কি সুন্দর এই জায়গাটা, কখনো তো আসা হয়নি আগে। কত গাছ, কিন্তু পাখি ডাকছে না তো। এত গাছ, এ তো পাখি থাকার কথা। কি জানি, সবাই ঘুমোচ্ছে হয়তো। এখন তো সবে দুপুর 1টা, এখন পাখিরা ঘুমায়? এত শিগগির ওদের লাঞ্চ হয়ে যায়? হবেও বা। কি দেখছিস আকাশ পাতাল? না, কিছু না। রাগ হলো বুঝি তোর ওই গাছে লেখা আবোল তাবোল দেখিনি বলে? উফ, আচ্ছা চল চল, দেখা কোথায় কি লেখা আছে, চল। মুখে হাসি ফুটল ঋষের। সে একটুও রাগ করেনি, কিন্তু দিদি দেখতে চাইছে, খুব মজা হচ্ছে তাই। লেখাটা যেন কেমন, দিদি দেখলে ডিসকাস করা যাবে। এই যে, এই দেখ। কয়েক পা এগিয়ে এসে রেশমি দেখল ঋষ ভুল বলেনি। একটা মোটা গাছের ডাল শোয়ানো, সেটার গায়ে কালো রং দিয়ে লেখা, এটা একটা অভিশপ্ত জঙ্গল। এখানে একবার কেউ এলে আর ফেরে না। তারপরেও কিছু লেখা ছিল, কিন্তু সেটা কেউ কালো রং দিয়ে ঢেকে দিয়েছে। অদ্ভুত তো। তোর মতো কোনো দুষ্ট ছেলের কাজ, বুঝলি? চল এবার।
ভাইকে নিয়ে এগিয়ে গেল রেশমি। ওদের বাবা নেই। অনেক ছোট যখন ভাই, তখনই বাবা অন্য কোথাও সংসার পেতেছে। মা চাকরি করে, তাতে ওদের চলে যায়। ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসে রেশমি। বাবাকে ও পেয়েছে, ভাই পায়নি। মনেই নেই ওর বাবাকে, তাই বুকে আগলে রাখে সব সময়। বাবার অভাব যাতে ভাই কখনো না বোঝে। লাঞ্চ দেওয়া হয়েছে। একটা টেবিলে সব রাখা আছে, যে যার মতো নিয়ে নিতে হবে। ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, স্যালাড, সবাই সবার মতো নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসেছে। জায়গাটা জমজমাট লাগছে। এত ফাঁকা দেখে এসেছে ইয়াসিন চিরটা কাল। এখন মনে হচ্ছে এটা বোধহয় অন্য কোথাও। ওকেও জোর করে লাঞ্চ করতে বসিয়েছে ডেভিড আর ঋষভ। কিছুতেই রাজি হচ্ছিল না ইয়াসিন, লজ্জা করছিল ওর। কিন্তু ওরা এমন জোর করলো, টুইটিও বেশ স্বাভাবিক এখন, চুপচাপ বসে দেখছে সব। প্রথমে এত লোক দেখে হয়তো ভয় পেয়ে গেছিল। এ কি, আপনার খাওয়া কমপ্লিট? হ্যাঁ, আলো পড়ার আগেই শটটা নিয়ে নিতে হবে। আরে মশাই, শান্তি করে ভাত খাবেন না তাই বলে? আরে খেয়েছি, আপনি খান মন দিয়ে। বলতে বলতে এগিয়ে গেল ডেভিড। ছেলেটা সত্যিই কাজের প্রতি ডেডিকেটেড। এই গর্তটার দিকে, ঠিক এই দিকটায় ফোকাস করবে। ডিরেকশন দিচ্ছে ঋষভ। দেখছে ডেভিড। সবার লাঞ্চ কমপ্লিট, শট অলমোস্ট রেডি। লাস্ট টাইম প্রিপারেশন চলছে। অল ওকে? অহনা, রাহুল, ঠিক আছে তোমরা? রেডি? সবাই ঘাড় নাড়তে শুট শুরু হলো। ক্যামেরায় দেখা যাচ্ছে গর্তটায় নেমে পড়েছে ভাই বোন দুটি। দিদির হাতে বইটা খোলা, সে বইয়ের দ্বিতীয় ভাগ পড়ছে। প্রথম ভাগ অনুযায়ী কাজ করা কমপ্লিট। ভাই গর্তের দেওয়ালে হাত রাখছে, তারপর কান পাতল। হাত তুলে ইশারায় মিউজিক অন করতে বলল ডেভিড। এ মা, কেমন আওয়াজ আসছে এখান থেকে, এই দেওয়ালটা থেকে। এ বাবা, দেখো দেখো সবাই, আঙ্কেল, আন্টি, মা। কাট। ভালোই তো হচ্ছিল, হঠাৎ আঙ্কেল, আন্টি, মা এসব কোত্থেকে চলে এলো? ঋষভ নামলো গর্তে। রাহুলের কাছে গিয়ে বলল, ওয়েল ডান হিরো, খুব ভালো হচ্ছে তো, দারুণ করছো। কিন্তু দিদি বলার কথা ছিল যে হিরো, তুমি এত কথা কেন বলে ফেললে? আচ্ছা, আরেকবার রিহার্সাল দেবে? রাহুল ঋষভের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে, দেওয়ালের দিকে মুখ করে। পায়ে পায়ে অহনাও এগিয়ে এসেছে। রাহুলের মা ওপর থেকে দেখছেন। কি হলো রাহুল, দেবে আরেকবার রিহার্সাল? স্ক্রিপ্টটা পড়বে আরেকবার? মালাউন, মালাউন, মালাউন। এটাকে ডেভিড স্ক্রিপ্টে অ্যাড করেছিলি নাকি এরকম কিছু? না তো, তুই যা লিখেছিস ব্যাস, আমি অ্যাড করিনি। এই রাহুল, এদিকে ফেরো। কি বলছো তুমি? তুমি কি ব্রেক নেবে একটু? রাহুল এবার মুখ ফেরায় ঋষভের দিকে। চোখ দুটো জলে ভরা, খুব কেঁদেছে বোঝা যাচ্ছে। দেখি কাঁদছো কেন, কি হলো? ও মিউজিকটায় ভয় পেল না কি বলতো? কিসের মিউজিক? আরে যেটা হেলের মিউজিক স্টার্ট করলো, আমি তখনই বললাম ওটা রাখার দরকার নেই, কি কোথা থেকে পেয়েছে ওটাই চালিয়ে দিল। আরে কোন মিউজিক, কি বলছিস? মিউজিক তো চলেনি কিছু। চলেনি? আমি তো চালাতে ইশারা করলাম, শুনলামও। শুনলি? ওই ডাক ছোকরাকে জিজ্ঞেস কর কোথায় সে। আমিও কিন্তু শুনিনি কোনো মিউজিক। আমিও না, বলল রাহুলের মা। এই ইয়ার কি হচ্ছে নাকি এখানে? কোথায় গেল সে? ডাকো তো। অনেক ডাকাডাকি করেও ছেলেটিকে দেখা গেল না। বিরক্ত হয়ে ডেভিড বলল, শালা এত ইরেসপন্সিবল লোক দিয়ে কাজ হয়?
এরা গেল কোথায়? আজব সব। কিন্তু ডেভিড, রাহুলকে আপাতত সামলাতে হবে। ডেভিডও নামলো এবার গর্তে, এগিয়ে গেল রাহুলের দিকে, মাথায় হাত দিয়ে বলল, রাহুল কি হয়েছে বলো তো, কাঁদছো কেন? চোখ মুখ ফুলে গেছে। আচ্ছা মায়ের কাছে যাবে? যাও, একটু মায়ের কাছে যাও, খানিক পরে শট নেবো। ওকে? আমি সাউন্ডটা শুনেছি আঙ্কেল, হরিবল। তুমি আর আমি শুনেছি শুধু। তাই হয় নাকি? হয়। ওই ক্রিপি হরিবল মিউজিকটা আমরা দুজনেই শুনেছি। আর আর ওই কথাটা আমি শুনেছি, মালাউন। ভেতর থেকে আসছে এগুলো। একটা লোকের গলা বলছে মালাউন, মালাউন। খুব সরু ভয়েস, খ্যাঁক খ্যাঁক করে হাসছে আর বলছে। আমার ভয় করছে আঙ্কেল। ওকে, আজ তাহলে এটুকুই থাক, বিকেল হয়ে গেছে এমনিতেই। প্যাক আপ। কিন্তু মালাউন মানে কি ভাই? কোথাকার ভাষা এটা? অ্যারবিক ভাষা। মালাউন মানে অভিশপ্ত। সন্ধেবেলায় হুইস্কির গ্লাস হাতে বসেছে ডেভিড আর ঋষভ। কাল আসবেন প্রডিউসার সাহেব আর তার ছেলে। সবাই যে যার মতো রেস্ট নিচ্ছে, ডিনার তৈরি হচ্ছে। ছেলেটা ভেঙে গেল নাকি? মাটার পাত্তাই নেই তো। ফোনেরও কোনো নেটওয়ার্ক নেই। ছাতা এভাবে না বলে গায়ে বলে তো মুশকিল। কি করবি বুঝতে পারছি না। কলকাতা থেকে কাউকে আনিয়ে নেওয়াই যায়, কিন্তু তাতে বহুত ঝামেলা। শুরু থেকে বোঝানো। যাকে আসল প্ল্যান শোন, আজ যেটুকু শ্যুট হয়েছে সবটাই আমি রাখবো, উইদাউট এডিটিং। মানে কোন সিনটা? যতক্ষণ কাট বলিনি ততক্ষণে পুরোটাই। তো ওটা তো ভুল হয়েছে, তো স্ক্রিপ্ট অনুযায়ী হয়নি। হ্যাঁ, ভুল হলেও ভালো হয়েছে, রিয়েলিস্টিক। দেখ, আমরা তো হুবহু অ্যান্ট্রাম বানাচ্ছি না, নিজেদের মতো করে বানাচ্ছি। তাহলে এরকম কিছু সিন তো হলে ভালোই। ঠিক আছে, ওকে, একবার চেক করে নিতে হবে তাহলে সিনটা। আমি করেছি। ঠিক আছে সব? একদম, সাউন্ডটাও আছে। বাজে কথা, চড়ে গেছে তো। নিজে দেখলেই বুঝবি। মিউজিকটা ভেতর থেকে আসছিল, দেওয়ালের ভেতর থেকে। ওই কথাটাও আছে, ওটাই ক্যাপচার করেছে। কোনটা? মালাউন। ওরকমই গলায় কেউ বারবার বলছে, হাসছে, ঠিক যেমন রাহুল বলল। এ কি, হাতটা কাটলে কিভাবে? আরে বটিতে সবজি কাটতে গিয়ে কেটে গেল। এ মা, অনেক রক্ত বেরোচ্ছে তো, দেখি দেখি। মিঠি দৌড়ে ঘর থেকে ওষুধের বাক্সটা নিয়ে এলো। তারপর মায়ের কাটা আঙুলটা ধুয়ে ডেটল দিয়ে একটা পট্টি বেঁধে দিল। বিকেলে গিয়ে ইঞ্জেকশন নিয়ে নেবে। ইস, লোহায় কাটলো, কিন্তু রক্ত তো বন্ধ হচ্ছে না মাম্মাম। সাদা ব্যান্ডেজটা তো লাল হয়ে গেল। ডাক্তারের কাছে চলো বরং। আরে ধুর, ওই চেপে ধরে থাকলে ঠিক হয়ে যাবে, ছাড় তো। ডান হাতের বুড়ো আঙুলটা চেপে ধরে থাকা সত্ত্বেও রক্ত বন্ধ হলো না, কমলো না। তখন সৃজিতা বাধ্য হলো লোকাল ডাক্তারের কাছে যেতে। উঠো না, উঠো না, আরে শো। এমন কত কাটে পড়ে মেয়েদের, এই নিয়ে শুয়ে থাকবো? রুশ। হ্যাঁ শোবে। তোমার কি কাজ এখন? ফোনটা দে না মাম্মাম। ফোন? ওকে, কিন্তু শুয়ে শুয়ে দেখো। টেবিল থেকে মায়ের ফোনটা নিয়ে মায়ের হাতে দিতে গেল মিঠি। স্ক্রিনের লাইটটা জ্বলে উঠতেই বলে উঠল, হে মা, ফোনটার এই হাল হলো কখন? কি আবার হলো? এই দেখো। মায়ের দিকে ফোনটা বাড়িয়ে দিল মিঠি। সৃজিতা দেখল ডিসপ্লেতে নানান রকম রং, লাল, হলুদ, সবুজ, নীল, সাদা, সব লম্বালম্বি। কি হলো বলতো এটা?
ডিসপ্লেটা গেছে বোধহয়। হ্যাঁ, নতুন ফোন 6 মাসও হয়নি, হাত থেকেও তো পড়েনি। এই সকালেও তো ঠিক ছিল রে। এমনি এমনি ডিসপ্লে নষ্ট হয় নাকি, তা আবার নতুন ফোনে? ফেলেছো হয়তো। আরে না রে বাবা, কিন্তু এবার কি হবে মাম্মাম? কি আর হবে, ওতেই গান শোনো, ফেসবুক করো, হোয়াটসঅ্যাপ করো, ফোন করো। কাল দোকানে নিয়ে যেতে হবে, যেখান থেকে কেনা। আজ যে আমাকে লিখতে হতো রে, এরকম আলোয় তো ভালো করে দেখতে পাবো না। লিখতে? কি? ওই যে রে গল্পটা। ওটা তুমি এই ফোনটায় লিখছিলে? পুরনোটায় না? না তো, পুরোনোতে লিখবো কেন? সব লেখা তো ওতেই লেখো। এটা লিখিনি কেন বলতো? মাম্মাম, একটা কথা বলি। জানি তুমি উড়িয়ে দেবে, এই ডান হাতের আঙুল কাটা, ফোন নষ্ট হয়ে যাওয়া, মানে একটু উইয়ার্ড না? কোনো উইয়ার্ড না, এটা কাকতালীয়, যাকে কয় কোইন্সিডেন্স, ঠিক আছে? মা যতই বলুক, মিঠির মনটা খচখচ করতে লাগলো। স্কুলের একগাদা খাতা দেখে ঘাড় মাথা ধরে আছে। 1 কাপ কড়া করে কফি বানাতে হবে, নয়তো মাথা ছাড়বে না। কিচেনের দিকে এগিয়ে গেল সৃজিতা। মিঠির ফেরার সময় হয়েই এলো প্রায়। কলেজ থেকে এসেই কোচিং গেছে মেয়েটা, তেমন কিছু খায়নি। কিছু বানিয়ে রাখবে ওর জন্য। ঘড়ি দেখল সৃজিতা, 8:30 প্রায়। এই ফিজিক্স স্যারটি বহুক্ষণ সময় নিয়ে পড়ান। না, এখন আর ভারী কিছু খেলে ডিনার করবে না মেয়ে, তার চেয়ে জলদি ডিনার সেরে নেওয়া যাবে। সসপ্যানে দুধ গরম করতে দিল সৃজিতা। কাপে অল্প চিনি, ইনস্ট্যান্ট কফি পাউডার দিয়ে দিল। দুধটা গরম হলেই ঢেলে দেবে, তারপর কফি খেতে খেতেই বসবে লেখাটা নিয়ে, নাকি ডিনার সেরে। বেলটা বেজে উঠল এই সময়। মেয়ে ফিরল। সৃজিতা দৌড়ে গিয়ে দরজা খুলল আর চমকে উঠল। কি হয়েছে মাম্মাম, পড়ে গেছিলি নাকি? কপালের ডান কোণটা কেটে রক্ত পড়ছে মিঠির। হাতে পায়ে কাদা। বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তাতেই বোধহয় কাদায় পড়েছে মেয়ে। একটু দেখে শুনে হাঁটবি তো বাবা। বস বস দেখি, বস, দাঁড়া আমি দেখছি। দৌড়ে গিয়ে মাইক্রো ওভেনে গরম জল বসিয়ে দিল সৃজিতা। চট করে হয়েও গেল। তাতে একটু ডেটল দিয়ে তুলো নিয়ে এলো। গরম জলে তুলো চুবিয়ে কপালটা পরিষ্কার করে দিল সৃজিতা। আর কোথাও কেটেছে দেখি। বাম কনুইটা এগিয়ে দিল মিঠি। বেশ খানিকটা কেটেছে, সেখানেও তুলো দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করলো। এবার মেডিসিন বক্স থেকে অয়েনমেন্ট বের করে লাগিয়ে দিল আস্তে আস্তে। মেয়ে একটু আওয়াজ করলো না। এত আউপাতালি মেয়ে। একটু অবাক হলেও বুঝতে দিল না সৃজিতা। চল তো, এখনো পাড়ার দোকানটা খোলা আছে, একটা টিটেনাস নিবি, চল তো। না, আমি যাব না বাইরে। কি কেন? ওষুধ কিনতে হবে তো, চল। বললাম তো যাব না। যা আছে তাই দাও, পেন কিলার দাও, কাল সকালে যাব। ব্যথা করছে না খুব মাম্মা? শোনা মেয়ে, একটু একটু কষ্ট করে চল মা, প্লিজ চল একটু। বলছি তো না, ও ও ফলো করছে আমাকে। ফলো? কে? কোনো বদমাইশ ছেলে না? চল দেখে আসবো, চল। না না, যাবো না আমি। এত ভয় পাচ্ছিস কেন মিঠি? তুই তো এত ভয় পাস না। আচ্ছা আচ্ছা, আমি আছি তো, চল না। তুমি থেকে কি করবে? মানুষ হলে তবে তো তুমি কিছু করবে মাম্মাম। এত হাইপার হচ্ছিস কেন মা? মানুষ হলে মানে মানে খুব অসভ্যতা কিছু করেছে বল আমাকে। উফ, তুমি যাও মাম্মাম। না না থাক, আমি যাচ্ছি। বলেই উঠে পড়ল মিঠি। বেডরুমের দিকে এগিয়ে গেল। সৃজিতা দৌড়লো পেছন পেছন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা কাল যাব। এখন আমি ওষুধ দিচ্ছি তোমায়, ঠিক আছে? কিন্তু ডিনারটা করে নে মা, প্লিজ। আমি খাবো না কিছু, তুমি ওষুধ খাও।
খাবি না মানেটা কি? বাড়াবাড়ি হচ্ছে কিন্তু মিঠি এবার। বাড়াবাড়ি সবে বোধহয় শুরু হয়েছে মাম্মাম, আরও অনেক কিছু হয়তো হবে। লেটস সি। তুমি যাও। লেখা শেষ তোমার? না তো, তাহলে লিখে ফেলো, যাও। তোমার রিডাররা ওয়েট করছে তো। আচ্ছা, এভাবে বলছিস কেন বল? তাহলে বলি যেটা হয়েছে, শোনো। আমার পেছনে একটা ছায়া ছিল, ছায়াটা ফলো করছিল। ঠান্ডা হাওয়ার মতো, কনকনে ঠান্ডা, বিচ্ছিরি একটা গন্ধ। ওই ওই চৌমাথার থেকে আমার পেছনে ছিল ওটা। প্রথমে বুঝতে পারিনি অতটা, তারপর হঠাৎ যেন তাড়া করলো, চুল ছুঁয়ে চলে যাচ্ছিল। ভয় দৌড়তে গিয়েও পারিনি, পা যেন জমে গেছিল। তো তখনই ধাক্কা দিল ওটা আমাকে। আমি পড়ে গেলাম। এবার তুমি বলবে আমার মনের ভুল, আমি ওভারথিঙ্ক করছি, এসব ট্র্যাশ। আই নো, ইটস ওকে মাম্মাম, তুমি যাও, আমাকে ওষুধটা দাও পারলে। কি বলছে মিঠি কিছুই যেন বুঝতে পারছে না সৃজিতা। ছায়া, ধাক্কা, ঠান্ডা, গল্পটা বোধহয় ওকে পড়তে বলা উচিত হয়নি, সিনেমাটাও দেখতে বলা উচিত হয়নি। ওর মনে এতখানি এফেক্ট পড়বে জানলে কখনো বলতো না সৃজিতা। আর কথা বাড়ালো না, বলল, আমি ওষুধ আনছি, দুধ আনছি, দুধটা খেয়ে নে। কিচেনে গিয়েই চমকে উঠল সৃজিতা। আরে, ও তো কফির জন্য দুধ বসিয়েছিল সসপ্যানে, ভুলে গেছিল। গ্যাসও অফ করা হয়নি, দুধ তো পুড়ে ঝুল হয়ে যাওয়ার কথা। কিন্তু সসপ্যানে দুধ নেই, একটুও নেই। গ্যাসের নব বন্ধ। দুধটা যেন চেটে পুটে খেয়ে গেছে কেউ। মাম্মাম, কিচেনের সামনে এসে দাঁড়িয়েছে মিঠি। চমকে উঠল সৃজিতা। বল, উঠে এলি কেন? যা, আমি নিয়ে যাচ্ছি দুধ। মাসিমণি ফোন করেছিল। কখন? জাস্ট। তোমার ফোনে পাইনি, তাই আমাকে করেছিল। হ্যাঁ, আমারটা বোধহয় সাইলেন্ট আছে। খাতা দেখছিলাম তো। কি বললো? ব্রাউনি মারা গেছে সন্ধেবেলা। সে কি, কিছু হয়েছিল নাকি ওর? কালও তো কথা হলো, বললো না তো কিছু। বরং ব্রাউনির গলা আমি পাচ্ছিলাম রোজ যেমন পাই। কিভাবে কি হলো রে? হঠাৎ, কিছুই হয়নি ওর। সন্ধেবেলা থেকে আচমকা চিৎকার করতে শুরু করেছিল খুব। তারপর হঠাৎই ডাক্তার বলেছে হার্ট ফেলিওর। মাসিমণি খুব কাঁদছিল। তো তুমি একবার ফোন করো। আরে, কত বয়সটা কুকুরটার? 2 কি 2.5 হবে বল। এর মধ্যে হ্যাঁ, তোর মাসিমণি ওকে খুব ভালোবাসতো রে। এত জড়িয়ে পড়েছিল না, হঠাৎ কি যে হলো। ঠিক সন্ধেতেই হয়েছে মাম্মাম। যে সময়টা আমি পড়েছি তার আগেই। বলেই ঘরে চলে গেল মিঠি। বুকটা কেন কে জানে কেঁপে উঠল সৃজিতার। अरे कैसा म्यूजिक का छोकरा है, अब भाग गया। আবার ফোন ভি তোলে না। আজকের ফ্লাইটে বাগডোগরা হয়ে ঋষিখোলা এসেছেন মোহনলাল আর জয়। এসেই হম্বিতম্বি করছেন মোহনলাল। তাকে দোষ দেওয়াও যায় না, ছেলেটা এমন ডোবাবে কে জানতো। আপনি ভাবেন না, আমি অলরেডি কন্ট্যাক্ট করেছি একজনকে, সে রাজিও হয়েছে, চলে আসবে কাল। আর আজ কা দিন পুরা ফাঁকা যাবে? আজও কাজ হবে। মিউজিক ছাড়া কাজ হবে? রোজ মিউজিক লাগে নাকি? আপনি শান্ত হন, চা জল খান, সব ঠিক হয়ে যাবে। বলেই কেটে পড়ল ঋষভ। ডেভিড অলরেডি সেটে পৌঁছে গেছে, বাকিরাও প্রায় সবাই চলে গেছে। ঋষভও হাঁটা দিল ওদিকে। পেছন পেছন দেখল জয় আসছে। ঋষভ বলল, তুমি ফ্রেশ হবে না জয়? খাবে না কিছু? আমার খিদে নেই। একটু রেস্টও নেবে না? এতটা জার্নি করে এলে, একটু জিরিয়ে নাও। না না, আমি ঠিক আছি। আর কথা বাড়ালো না ঋষভ।
ছেলেটা কেমন যেন। স্পটে পৌঁছতেই ওরা দেখল বাফোমেটের মূর্তি প্রায় রেডি। সেদিকেই তাকিয়ে ডেভিড। খুব তাড়াতাড়ি কাজ চলছে। সে ভোর থেকে এরা এখানে কাজ করছে। ঋষভ বলল, বাহ বাহ বাহ, দারুণ হয়েছে তো। এই শালা একেবারে রিয়েল লাগছে। বলছিস? দেখ, খাটনি সার্থক। ভোর থেকে শালা এটা পেছনে পড়ে আছি জানিস। ছেলেগুলো খুব কাজের রে। সেটাই তো দেখছি। আচ্ছা, তুই ব্রেকফাস্ট করে নিয়েছিস তো? না, করবো, চা খেয়েছি। এটা হয়ে যাক। আমি দেখছি এদিকটা, তুই যা। কটায় উঠেছিস তুই? ডাকিস নি তো? হ্যাঁ, 3টেই তোকে ডাকি আর খিস্তি খাই, তাই না? 3টে? তুই 3টেই উঠেছিস? অত অন্ধকারে উঠে কি করলি? আরে 3টেই তো আসল সময়। বাফোমেট বানানো হবে আর তার নিয়ম কানুন মানা হবে না, তাই হয়। বাফোমেট অ্যাকচুয়ালি হলো একটা মানে বিভিন্ন জাদুবিদ্যা এবং রহস্যময় ঐতিহ্যের ব্যালেন্সের সিম্বল, যার উৎপত্তি কিছু জাদুবিদরা নস্টিক আর টেম্পলারদের সাথে সংযোগ করার চেষ্টা করেছে। যদিও একে মাঝে মাঝে দেবতা বলা হয়, কিন্তু সে বড় কম। দানবও বলা হয়, আর সেটাই আসল, সেটাই সত্যি। এমন একজনের মূর্তি সৃষ্টির সবচেয়ে ভালো সময় তো রাত 3টে থেকে 4টের আগে একদম। বাবা, তুমি বাফোমেট নিয়ে রীতিমতো রিসার্চ করে ফেলেছো। সেদিন সিনেমাটা নিয়েও দেখলাম বললে। তুমি কি শুটিংয়ের কথা হওয়ার পরে সব পড়েছো? এর প্রাণ প্রতিষ্ঠা করবেন কিভাবে? ভেতরে দেবার মতো কিছু তৈরি আছে তো? পশুও হতে পারে, তবে কারো প্রিয় কাউকে দিতে পারলে সব থেকে ভালো। আগুনে আস্তে আস্তে পুড়বে। আর এই স্টপ 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 স্টপ, এইসব কি বলছে ও? ডেভিড, কিছু না, কাজ করি, চল, বেলা হয়ে গেল। বাফোমেটের মূর্তিটা ভারী অদ্ভুত আর ভয়ানক দেখতে হয়েছে। মানুষের শরীর একটা, যেটা দাঁড়িয়ে আছে। মুখটা ছাগলের, দুটো ডানা পেছনে বড় বড়, চোখ দুটো ছাগলের মতো নিরীহ না, ভয়ঙ্কর। রোদের আলো এসে পড়ছে। খয়েরি রঙের মূর্তিটা চকচক করছে। সবাই সেটে এসে পড়েছে। আজকের শট অনুযায়ী রেশমি আর ঋষ দুজন জঙ্গলে হাঁটতে হাঁটতে এই মূর্তিটা দেখতে পাবে। তাদের হাতে থাকা বই দেখে তারা জানতে পারবে বাফোমেটের বিষয়। বইয়ের 3য় অধ্যায়ে থাকবে এটা। কবে আসবে রে দিদি লাইলি? আসবে, আমাদের পুরো কাজটা হোক। এদিক ওদিক দেখতে দেখতে হাঁটছে দুজন। লম্বা মূর্তিটা চোখে পড়ে রেশমির। ভাই, এ ভাই, ওই দেখ। কি? ধুর, দাঁড়া। বলে ঋষকে কোলে তোলে রেশমি। উচ্চতার কারণে সে এতক্ষণ দেখতে পাচ্ছিল না, এবার পেয়েছে। ওটা কি? ওটা কি দিদি? ওটা বাফোমেট। মানে পরে বলবো। তুই আমার হাত ছাড়বি না। না না, বল আগে। চুপ, আস্তে। ওটা শয়তানের দেবতা, খুব খারাপ। কাট, গ্রেট জব। পরের শটের জন্য রেডি হয় সবাই। ঠিক তখনই ছুটতে ছুটতে একটা স্টাফ আসে এখানকার। आप लोगों का एक आदमी तो जल गया। প্রথমটায় কেউ বুঝতে পারে না। ছেলেটি আবার বলে, नीचे वाला स्टाफ टॉयलेट के पीछे जलकर पड़ा हुआ है। अस्पताल ले जाओ, शायद जिंदा हो। কে পড়েছে, কোথায়? বলতে বলতে সবাই ছুটলো স্টাফ ছেলেটির সঙ্গে। গিয়ে দেখলো স্টাফ টয়লেটের পেছনে ইলেকট্রিক ইমার্শন গলায় জড়ানো। গোটা গায়ে গরম জল পড়ার জন্যই বোধহয় চামড়া গুটিয়ে গেছে বিভিন্ন জায়গায়। মুখের চামড়া উঠে গোলাপি মাংস বেরিয়ে পড়েছে। জয়, ও কখন এলো এখানে? এভাবে শক লাগলো কিভাবে? গরম জল পড়লো কিভাবে?
তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হলো জয়কে। সেদিনের মতো প্যাক আপ। শিলিগুড়ির হসপিটাল থেকে সমস্ত মেডিকেল রিপোর্ট দিয়ে বন্ডে সই করে কলকাতা নিয়ে গেলেন মোহনলাল বাবু। ছেলের জীবন নিয়ে কোনোভাবেই রিস্ক নিতে চান না উনি। ওদের বেশ কজন গেছিল ইউনিটের গাড়িতে, ইয়াসিনও গেছিল, রয়ে গেছিল ডেভিড, কয়েকজন স্পট বয় আর অহনা এবং রাহুল। রাহুল বেশ ভয় পেয়েছে জয়কে দেখে, ভয় পেয়েছে অহনাও। বড্ড বিভৎস দেখাচ্ছিল ছেলেটাকে। দুপুর হয়ে আসছে, বিকেলের আগেই কাজগুলো করে ফেলতে হবে। হাঁক দিল ডেভিড, রাহুল কোথায়? রাহুল, অহনা। ওরা রুমে স্যার। ঘরে মানে? এখানে ছুটি কাটাতে এসেছে নাকি? ডাকো ওদের। শুট শুরু হবে স্যার। না তো কি বসে থাকবো সবাই মিলে? ছেলেটা থতমত খেয়ে ওদের ডাকতে ছুটল। কিছুক্ষণ বাদেই অহনা আর রাহুল এলো, সাথে রাহুলের মা। তোমরা রেডি তো আছো? স্ক্রিপ্টে চোখ বুলিয়ে নাও, আমি 10 মিনিটে শট নেব, ওকে? স্যার, ওর না শরীরটা ভালো নেই, আজ থাক না। কেন, কি হয়েছে ওর? আসলে ওভাবে ওই ছেলেটিকে দেখেছে তো, তাই ভয় পেয়ে আছে খুব। দেখতে কে বলেছিল? আপনি যেতে দিলেন কেন? এভাবে আমার কাজ বন্ধ হলে চলবে না। দেখুন, আমার আজকে শ্যুট আজ কমপ্লিট করতে হবে, ওকে? ভদ্রমহিলাকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে স্পটের দিকে এগিয়ে গেল ডেভিড। শুটিং শুরু হয়েছে। গতকালের বাকি থাকা সিনটাই করতে হবে আগে। অ্যাকশন! দুই ভাই বোন অবাক হয়ে দেখছে বাফোমেটের মূর্তিটা খুব কাছ থেকে। ভয়ে জড়সড় হয়ে দিদিকে চেপে ধরছে ঋষ। তার আর ভালো লাগছে না। কেন জানি মনে হচ্ছে লাইলি না ফিরলেও চলবে, দরকার নেই। নতুন একটা কুকুর কিনবে ওরা, তার নামও দেবে লাইলি। ভাই, এই দেখ, এবার 4 নাম্বার পার্ট। এখানে কি হবে বলতো? এই বাফোমেটের ভেতর কিছু একটা ঢুকিয়ে দিতে হবে, তারপর নিচের কাঠ জেলে আগুন ধরিয়ে দিতে হবে। কি ঢুকিয়ে দিতে হবে? কোনো একটা জীবন্ত প্রাণী। আগুন জ্বললে তো পুড়ে যাবে রে দিদি। হ্যাঁ, ওটাই তো। একেবারে পুড়বে না, একটু একটু করে পুড়বে। ওই ওই বাফোমেটের পেছনে যে জায়গা আছে, যেটা দিয়ে ওটার পেটের ভেতর ঢুকিয়ে দিতে হবে প্রাণীটাকে, এমনটাই লেখা আছে বইটায়। আর ওই দেখ, কাঠও কি সুন্দর রাখা আছে, ঠিক যেন কেউ সাজিয়ে রেখেছে আমাদেরই জন্য। চল চল, আগুন ধরাই। কিভাবে ধরাবি? কেন, আমার স্কুটি থেকে পেট্রোল নিয়ে আসবো। তারপর আমরা ফিরবো কিভাবে দিদি? বাড়ি যাব কিভাবে? এই প্রশ্নের উত্তর না দিয়ে স্কুটির দিকে এগিয়ে গেল রেশমি। কাট! খুব ভালো হয়েছে, দারুণ। 15 মিনিট ব্রেক, তারপর আবার শুরু করবো, তারপর লাঞ্চ। বলে এগিয়ে গিয়ে ওপরে উঠল ডেভিড। আর তখনই দেখতে পেল ঋষভ। ইয়াসিন আসছে। কিরে, কি খবর ওদিকে? ভালো না রে, কলকাতা নিয়ে তো গেল, দেখা যাক। হোপ ফর দ্য বেস্ট। ভালো হয়ে যাবে জয়। তাই যেন হয়। ছেলেটা খুব কষ্ট পাচ্ছে। কীভাবে যে কাণ্ডটা ঘটালো, বাজে। গেছিল কেন ওদিকে? সিম্পল শর্ট সার্কিট, আবার কি? কিন্তু গলায় পেঁচানো ছিল তো ইমার্শনের তারটা। ওই, আরে করতে গেছিল কিছু পাকামি। ছেলেটা এমনি গন্ডগোলের, বাদ দে। এদিকে অনেকটা কাজ এগিয়ে গেছে জানিস। তুই আজ শ্যুট করলি নাকি? হ্যাঁ, শ্যুট করতেই তো এসেছি। টিভি কাজটাই তোর কাছে সব? মানে আজ এই পরিস্থিতিতে? দেখ, টাকাটা মোহনলাল ঢেলেছে, সেটা উসুল করবে, তাই কাজটা করতেই হবে। আরে মোহনলাল বাবুর মাথা ঠিক নেই এখন। তুই, যাই হোক, মনে হচ্ছে তোরই কাজটার বেশি তাড়া। অফকোর্স তাড়া। কাজের ক্ষেত্রে আমি অলওয়েজ পারফেকশন পছন্দ করি। একটু বেশি পারফেকশন পছন্দ করছিস নাকি? হ্যাঁ, অমানবিক লাগছে এটা ডেভিড। উত্তর দিল না ডেভিড, চলে গেল। ওর যাবার দিকে তাকিয়ে রইল ঋষভ। এই ডেভিডকে
ও চেনে না। আচ্ছা, আপনার বন্ধু কি বরাবরই এরকম ইমোশনলেস? না না, একদমই না। আমিও তো অবাক হয়ে যাচ্ছি। জ্বরে গা পুড়ে যাচ্ছে মিঠির। সৃজিতা স্কুলে যেতে পারেনি। ডাক্তার দেখে গেছেন, ওষুধ দিয়েছেন, কিন্তু কিছুক্ষণের জন্য কমছে জ্বর, আবার সেই একই। কি করবে ভাবছে সৃজিতা। ফোন করবে একবার ডাক্তারকে, নাকি আরেকটু সময় দেখবে? ভাবতে ভাবতেই ফ্রিজ খুলল সৃজিতা। চিকেন আনা আছে ভাগ্যিস, স্টু করে দেবে একটু মিঠিকে। ডিপ ফ্রিজ খুলে নির্দিষ্ট কন্টেইনারটা বের করলো সৃজিতা। চিকেনগুলো একেবারে জমে আছে, একটু গরম জলে ভিজিয়ে রাখলেই ঠিক হয়ে যাবে। এই ভেবে কিচেনে গিয়ে ফুটন্ত গরম জল করলো কিছুটা, তাতে চিকেনের পিসগুলো ঢেলে ঢাকা দিয়ে দিল। 102-এর ঘর ছুঁয়ে আছে জ্বর। স্টুটা খাইয়েই ওষুধটা দিতে হবে। তাড়াতাড়ি কিচেনে গেল সৃজিতা। চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটা সিটি দিলেই রেডি হয়ে যাবে। একটু নুন মিষ্টি। চিকেনের পাত্র থেকে ঢাকনাটা সরিয়ে অবাক হয়ে গেল সৃজিতা। চিকেনের গায়ে এখনো বরফ লেগে, অথচ জল থেকে ধোঁয়া বেরোচ্ছে এখনো। জলটা একবার হাত দিল, খুব গরম। চিকেনের একটা পিস তুলতে গেল, সবটাই একসাথে উঠে এলো যেভাবে ফ্রিজে ছিল। গায়ে বরফ জমা, শক্ত ইট চিকেন। এটা কিভাবে সম্ভব? মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না সৃজিতা। কি করবে এবার? এই চিকেনটাকেই কি দেবে কুকারে? তখন নিশ্চয়ই রান্না হয়ে যাবে। এদিকে সবজিগুলো রান্না হয়ে এসেছে। সবজি সব কুকারে দিল সৃজিতা। তারপর চিকেনটাও দিতে গেল, কিন্তু দিল না। হাতটা কুকারের কাছে নিয়ে গিয়েও ফিরিয়ে আনলো নিজের মুখের কাছে। একটা কামড় বসালো শক্ত ইট হয়ে যাওয়া ঠান্ডা বরফ চিকেনে। মাড়ি কেটে গেল, রক্ত বেরিয়ে এলো, কিন্তু সৃজিতার বেশ লাগলো। সে ওখানেই দাঁড়িয়ে খেতে লাগলো চিকেনগুলো। ওদিকে সবজি পুড়ে গেল, সে খেয়াল নেই। মাম্মা মোট ওষুধ খেতে হবে তো। ঘুমিয়ে পড়েছিল মিঠি। মাথা ধরে আছে, চোখ চলছে, গায়ে হাতে পায়ে ব্যথা, জ্বর এখনো খুব। চোখ খুলতে কষ্ট হলো মিঠির। আস্তে করে খুলল চোখ দুটো। খুলেই ছিটকে সরে গেল। মা তার দিকে একটা ট্যাবলেট বাড়িয়ে দিয়েছে। ঠোঁটের পাশে রক্ত। এ কি কি হলো মাম্মা? কি হয়েছে তোমার? পড়ে গেছো? আমার কি হবে? কিছু হয়নি তো। রক্ত লেগে তো তোমার মুখে। ও কিছু না, তুই ওষুধটা খা। হঠাৎ নজরে পড়ল মিঠির। ধোঁয়া চারপাশে, পোড়া গন্ধ। কি পুড়েছে মাম্মাম? এত ধোঁয়া কেন? ওই স্টুয়ের সবজি, প্রেসার কুকার, খুন্তি সব পুড়ছে, তাই এত ধোঁয়া। পুড়ে যাচ্ছে মানে গ্যাস নেভাওনি? না তো, পুড়ছে পুড়ুক না। তুমি কি পাগল হয়ে গেছো মাম্মা? বলতে বলতে খাট থেকে নেমে দৌড়ে গেল কিচেনের দিকে। গ্যাসটা কোনো মতে বন্ধ করলো, আর দুর্বল শরীরে মাথা ঘুরে পড়ে গেল মিঠি। বাফোমেটের মূর্তির নিচে আগুন জ্বালানো হয়েছে। এর পরবর্তী সিন অনুযায়ী রেশমি একটা ছোট্ট পাখি ধরে আনবে, সেটা বাফোমেটের পেটে দেওয়া হবে।
ইয়াসিন আর থাকেনি এখানে, বাড়ি চলে গেছে। ঋষভ আছে, বাকিরাও সবাই আছে স্পটে। শোনো অহনা, তুমি এক্সপ্রেশনের দিকটা খেয়াল রাখবে। মুরগিটা তোমার পাওয়ার কথা নয়, পেয়ে গেছো, এতে তোমার কাজটা সাকসেসফুলি হবে। এই আনন্দটাই ফোটাতে হবে। অলরাইট, চলো, ভালো হবে। অহনাকে বোঝাচ্ছিল ঋষভ। অ্যাকশন বলতেই শুরু হলো সিন। ছোট্ট মুরগিটা ধরে নিয়ে একদম পারফেক্ট এক্সপ্রেশন দিয়ে এগিয়ে আসছে অহনা। বিশাল মূর্তিটার দিকে একবার ভাইয়ের দিকে তাকাচ্ছে, চোখ মুখে আনন্দ। মূর্তিটা থেকে ঠিক 3-4 পা আগে এসে হঠাৎ হাত থেকে মুরগিটা ফেলে দিল অহনা। দৌড়ে চলে গেল মূর্তির পেছনে। ঠিক তখনই ধূপ শব্দে কিছু একটা পড়ল মাটিতে। কেউ কিছু বুঝে ওঠার আগেই অহনা মাটিতে পড়া একটা আধ পচা মরা তুলে নিল 2 হাতে। তারপর সেটা ভাবলে শিং মুখে বাফোমেটের পেটের ভেতরে ঢুকিয়ে দিল। এতটাই তাড়াতাড়ি ঘটে গেল গোটা ব্যাপারটা যে সবাই স্তব্ধ হয়ে গেল। হাত দুটো ঝাড়তে ঝাড়তে অহনা ডেভিডের সামনে এসে বলল, কুত্তার বাচ্চা মিউজিকের ছেলেটা, শালা ভিতুর ডিম, পালাতে গিয়েছিল সেদিনই মরেছে। পচ্ছিল, দাহ হয়ে যাক। বলে চুপচাপ একটা চেয়ারে গিয়ে বসে পড়ল। রাত হয়েছে। মিটিংটা বসেছে হোমস্টের লবিতে। সবাই ভয় পেয়েছে। কেউ কেউ তো আজই চলে যেতে চেয়েছিল, কিন্তু কাউকে যেতে দেয়নি ডেভিড। বুঝিয়ে সুঝিয়ে আটকেছে। থমথম করছে চারপাশ। অহনা তার ঘরে ঘুমোচ্ছে। এটা পুলিশ কেস হবে। কি করবো আমরা? পুলিশকে সবটা খুলে বলবো আমরা। আমার মনে হয় এটাই ঠিক। এতজন আছি আমরা। কিন্তু যদি বিশ্বাস না করে? না করলেও আর তো কোনো উপায় নেই আমাদের কাছে। আছে, ছেলেটার বাড়ির লোক মিসিং ডায়েরি করবে না, তখন বলবো আমরা জানি না, উই ডোন্ট নো, ও চলে গেছে। তাই এই এতগুলো আমাদের স্টাফ, এখানকার স্টাফ, অ্যাক্টররা, তাদের বাড়ির লোক, ড্রাইভার, সবাই একই মিথ্যে কথা বলবে? তার গ্যারেন্টিটা কি আছে? তার চেয়ে সত্যিটাই বলে দেওয়া ভালো। তাছাড়া বডিটা তো পুরোটা পড়েনি, আমরা বের করে ফেলেছি, আইডেন্টিফাই করা যাবে। বিশ্বাস করবে পুলিশ এই অ্যাবসার্ড গল্প? সেটা লটারি খেলতে হবে। করলে করবে, নয়তো কপালে যা থাকে, কি করা যাবে সিচুয়েশনে। আপনারা এই সিনেমাটা নিয়ে কাজ না করলেই পারতেন। প্রথম দিনেই বলেছিলাম সিনেমাটা কাস্ট। দুখানা মিসহ্যাপ ঘটে গেল, আর দুটোই প্যাথেটিক। তাছাড়া একটা কথা ভেবেছেন কেউ? কি? অহনা একটা ওইটুকু রোগা মেয়ে, সে কিভাবে অত বড় ছেলেটাকে তুলে ছুঁড়ে দিল? আর ছেলেটা পড়লই বা কোথা থেকে? অহনার কথার মানে কিছু বুঝেছেন কেউ? কি বলছিল তখন? সবটাই বড্ড আনক্লিয়ার। জিনিসটা নর্মাল না। প্লিজ, আই থিঙ্ক এটা আর বাড়তে দেওয়া উচিত না। এটা এখানেই শেষ করুন প্লিজ। শেষ করব? শেষ হয়নি যখন শেষ করবো কিভাবে? অন্তত 7 দিন লাগবে আমার, 7 days। প্লিজ এটা এখানেই শেষ করুন ডেভিড, প্লিজ, ফর গডস সেক। আমার পুরো কেরিয়ার দাঁড়িয়ে আছে এটার উপর। তাছাড়া মোহনলাল বাবু প্রচুর টাকা ঢেলেছেন। কে দেবে সেটা? আপনি দেবেন? ঠিক আছে, আপনি টাকা দিন, আমি কাজ বন্ধ করে দিচ্ছি। দেবেন টাকা? বলুন। সবাই চুপ করে রইল। রাহুলের মা বললেন, আপনাদের প্রডিউসারকে সব বললে উনি বুঝবেন না? আজকের ঘটনাটাও যদি বলেন। সবার ডিনার হয়ে গেল নাকি? আমাকে ডাকেননি কেন কেউ? সবাই চমকে দেখল অহনা এসে দাঁড়িয়েছে, একদম স্বাভাবিক চোখ মুখ। কি মিটিং হচ্ছে এখানে আমাকে বাদ রেখে? না, মানে একটু আলোচনা হচ্ছিল। তোমার খিদে পেয়েছে অহনা? হ্যাঁ, খিদে তো পেয়েছে, ওরও খিদে পেয়েছে। কিন্তু রাহুলের তোমাকে বলল বুঝি? ও তোর রুমে ঘুমোচ্ছিল। রাহুলের না, টুইটির। হ্যাঁ,
টুইটির মানে আমার ডগির কথা বলছো? হ্যাঁ, ভুল বললাম? খিদে তো পেয়েছিল। মানে তুমি কিভাবে জানলে? ও তো আমার বাড়িতে। খিদে পেয়েছিল, খেতে চাইছিল, খাইয়ে দিয়েছে। কি সব বলছো? কে খাইয়ে দিয়েছে? তোমাকে ডিনার দিতে বলি, দাঁড়াও, খেয়ে টানা ঘুমো তো। সেম আমাকে ডিনার দিতে বলুন, কিন্তু টুইটির খিদে পেয়েছিল তাই বিষ খাইয়ে দিয়েছে। আপনি একটা ফোন করুন বাড়িতে, মেয়ের আছে না? হ্যাঁ, কে? বিষ? কি বলছো টুইটি? বিষ? খিদে? কি বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, বল। কি বলছিস? তুই কোথায় ছিলি? তোর সামনেই? কি বলছিস নাকি? তুই কি বলছিস? কি হলো? কি হয়েছে? আমি বাড়ি যাচ্ছি এক্ষুনি। ওয়েট, আমরা কেউ যাচ্ছি সাথে। ইয়াসিন উত্তর দিল না, পাগলের মতো এলোমেলো পা ফেলে হেঁটে গেল। কি হয়েছে সেটা বলা গেল না। বললাম না, ওর কুত্তাটা বিষ খেয়ে মরে গেছে। তোমার কিচ্ছু মনে নেই মামা? সত্যি? সত্যি রে, যা বলছিস কিচ্ছু মনে নেই। তুই জ্বরের ঘোরে স্বপ্ন দেখিসনি তো? কতবার বলবো আর? না, তাছাড়া তোমার মাড়িটা কিভাবে ছড়ে গেছে দেখছো না? ওটা কিভাবে হলো? চুপ করে রইল সৃজিতা। সত্যি ওর মনে নেই কিছু। এমন ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে। কি ভাবছো মাম্মা? না, কিছু না। তোর জ্বরটা দেখি তো একবার, আয়। আমার জ্বর নেই, আর ঘাম হচ্ছে। যাক, আসল কথাটা এড়িয়ে যাবে এখনো? কোন কথা? তুমি জানো কোন কথা। প্লিজ মাম্মাম, বন্ধ করে দাও, আর লিখো না। আমার পাঠকেরা অপেক্ষা করে থাকে মিঠি, তাদের আমি হতাশ করব? পাঠক না, লাইক কমেন্টসের নেশায় সব করছো বলো তো তুমি? মিঠি, চিৎকার করে কি হবে গো মাম্মাম? তুমি শয়ে লাইক, কমেন্টস, পাবলিসিটি এসবে এতটাই অন্ধ হয়ে আছো যে সব বুঝেও না বোঝার ভান করছো। বড় কোনো সর্বনাশ হওয়ার আগে থেমে যাও মাম্মাম, ওটা কার্সড। তোমাকে প্রথম দিন থেকে বলছি, সব তো মিথ্যে হতে পারে না। এটা নিয়ে কাটাছেড়া আর নাই বা করলে প্লিজ মাম্মাম। ঘুমিয়ে পড় মিঠি, আমার শুতে রাত হবে। আর কিছু বলার সুযোগ না দিয়ে দরজাটা বন্ধ করে বেরিয়ে গেল সৃজিতা। পাশের ঘরে গিয়ে বসলো ফোনটা নিয়ে। না, মাথাটা ঠান্ডা করতে হবে, নয়তো লেখার রিদম নষ্ট হয়ে যাচ্ছে। মাম্মা, কটা বাজে? এখনো তুমি ঘুমাওনি? মেয়ের ডাকে সম্বিত ফিরল সৃজিতার। সত্যি তো, লেখায় এতটাই বুঁদ হয়ে গেছিল যে সময়ের কথা খেয়ালই হয়নি। তুই ঘুমোসনি? ঘুমোচ্ছিলাম, গরমে ঘুম ভেঙে তোমাকে দেখতে না পেয়ে উঠে এলাম। এসি বন্ধ নাকি? চালিয়ে রাখলি যে হালকা করে, তখন ঘাম হচ্ছিল বলে। এসি চলছে, তুমি চলো, ঘুমোবে চলো। যা তুই শো, আমি যাচ্ছি, 5 মিনিট দে। না না, এখনই চলো, তাড়াতাড়ি। আরে গুছিয়ে নিতে দে, টয়লেট যাবো তো মাম্মা। জলদি জলদি। পাগল মেয়ে। ঝরঝরে মনে ঘর ছেড়ে বেরোলো সৃজিতা। লেখাটা পোস্ট করে দিয়েছে। মেয়ে এখন স্বাভাবিক, আগের মতোই। এতেই ভালো লাগছে। টয়লেটের দিকে ফুরফুরে মনেও গেল। আজকের পর্বটা সত্যিই ভালো হয়েছে। এত রাতেও পাঠকের উচ্ছ্বাস ছিল দেখার মতো। এ কি, তুই দাঁড়িয়ে কেন এখানে? টয়লেটের দরজায় প্রায় গা লাগিয়ে দাঁড়িয়ে মিঠি। চমকে উঠেছিল সৃজিতা। চলো তুমি।
আজব পাগল তো। চল যাচ্ছি। টয়লেট, ডাইনিং লাইট সব অফ করে বেডরুমের দরজা খুলল সৃজিতা। গরম হলকা লাগলো প্রথমেই, কয়েক মুহূর্ত লাগলো বুঝতে। পরক্ষণেই চিৎকার করে উঠল সৃজিতা। খাটের পায়ার দিকটা আগুন ধরে গেছে, জ্বলছে লকলক করে, ঠিক যেন ফিতে দিয়ে মেপে কেউ আগুন জ্বালিয়েছে। চাদর তোষক পুড়ছে। সেই খাটেই শুয়ে মিঠি, তার পা যেখানে শেষ হয়েছে ঠিক তার 2 আঙুল নিচে আগুনটা জ্বলছে। দৌড়ে গিয়ে মেয়েকে ডাকতে লাগলো সৃজিতা। ধর্মর করে উঠে বসেছে মেয়ে। আগুন দেখে সেও ভয় পেয়েছে খুব, নেমে এসেছে তাড়াতাড়ি। মা মেয়ে দুজন মিলে বালতি করে জল এনে ঢালতে লাগলো। আগুন নিভল তাতে। পোড়া গন্ধে আর ধোঁয়ায় ভরে গেছে ঘর। আতঙ্কে ঘেমে স্নান করে গেছে সৃজিতা। তুই কেমন ঘুমোচ্ছিলি মাম্মাম? এরকম আগুন লেগে গেছে অথচ। হঠাৎ মনে পড়ল আর শির দাঁড়ায় কেউ যেন বরফ খসে দিল সৃজিতার। এতক্ষণ ওর সাথে কে ছিল? মেয়ে তো ঘুমোচ্ছিল, তাহলে ওকে ডেকে আনলো কে? গরম লাগছে বলছিল, এই গরমের কথাই বলছিল। কে ছিল ওটা? মাম্মাম, তুই আমাকে ডাকতে গেছিলি ও ঘর থেকে? টয়লেটের সামনে তুই ওয়েট করছিলি, রাইট? উত্তরে মিঠি ওর মায়ের দিকে ভাষাহীন এক দৃষ্টিতে তাকালো আর অদ্ভুত একটা শব্দ করল মুখে, ঠিক যেন একটা ছাগল ডেকে উঠল তারও স্বরে, কিন্তু নরম নয়, কর্কশ গলা। এমন ছাগলের ডাক কখনো শোনেনি সৃজিতা। ফোনের রিংয়ে ঘুমটা ভেঙে গেল ঋষভের। এত রাতে আবার কে ফোন করলো? ঘুম চোখে ফোনটা টেনে নিয়ে দেখল ইয়াসিনের নাম্বার। সময় দেখল 2:50। এত রাতে ইয়াসিন? কোনো বিপদ হলো নাকি? তাড়াতাড়ি রিসিভ করলো ফোনটা। হ্যালো ইয়াসিন, এত রাতে কোনো প্রবলেম? আপনি একবার আসতে পারবেন ঋষভ, প্লিজ? খুব খুব আর্জেন্ট। এখন এই সময় কিভাবে যাব? কি হয়েছে বলুন না, আমি তেমন হলে আরো কয়েকজনকে নিয়ে যাচ্ছি আমাদের গাড়িটা নিয়ে। না না, আর কাউকে আনবেন না প্লিজ, আপনি একাই আসুন প্লিজ ঋষভ। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একটু বলুন কি হয়েছে বলুন। কোনো মেডিকেল ইস্যু হলে? মেডিকেল না, আর আর ফোনেও বলা যাবে না, বললেও বুঝবেন না আপনি হয়তো। আমি টুইটিকে দাহ করে এলাম খানিক আগে। ভীষণ খারাপ ব্যাপার হলো একটা। কি বলে যে সান্ত্বনা দেব আপনাকে? আপনি আসবেন ঋষভ। টুইটিটা উড়ে গেল জানেন, আমার ছোট্ট মেয়েটা ছাই হয়ে গেল। বিছানা ছেড়ে নামল ঋষভ। পাশে ডেভিড ঘুমিয়ে অচেতন। ব্লুটুথে কানেক্ট করলো ফোনটা, তারপর প্যান্ট সোয়েটার পরতে পরতেই কথা বলতে থাকলো ওরা। আচ্ছা একটা কথা বলছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি ওকে দাহ করলেন কেন? মানে পোষ্য মারা গেলে তো মাটি নিচে পুঁতে দেয়, এমনটাই দেখেছি। ম্যাক্সিন বলল পুড়িয়ে দাও। আচ্ছা আমায় ঠিক কোথায় যেতে হবে বলুন তো? আপনার বাড়ি তো আমি চিনি না, লোকেশনটা একটু যদি পাঠিয়ে দেন। আমি ইউনিটের স্কুটিটা নিয়ে বেরোচ্ছি। বেশ, আমি পাঠিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি আপনার জন্য। ফোনটা কেটে ঋষভের একবার মনে হলো ডেভিডকে ডেকে একবার বলে। পরক্ষণেই মনে হয় ডেভিড অনেক বদলে গেছে, শুধু কাজ আর কাজ, এর বাইরে কোনো ইমোশন ওর কাজ করছে না। ও যেতে দেবে না,
অথচ ভদ্রমহিলার হয়তো সত্যিই প্রয়োজন। চুপচাপ বাইরে এসে স্কুটিটা ঠেলে রিসর্টের বাইরে নিয়ে গেল ঋষভ। এখানে স্টার্ট দিলে কেউ জেগে যেতে পারে। কুকুর ঘুমোচ্ছিল কটা, চেঁচিয়ে উঠল। মোবাইলটা খুলে দেখল ইয়াসিনের লোকেশন পাঠিয়ে দিয়েছে। স্কুটিতে স্টার্ট দিল ঋষভ। ঠান্ডা লাগছে, একটা স্ট্রিট লাইট নেই, দুপাশে ঘন জঙ্গল, খরস্রোতা নদীটা প্রবল শব্দে বয়ে চলেছে। স্কুটির আলোটুকু ছাড়া কিচ্ছু নেই, কেউ নেই। এই জঙ্গলের রাস্তা পেরোতে 15 মিনিটের বেশি লাগবে। যতটা স্পিড বাড়ানো সম্ভব বাড়ালো ঋষভ। মিনিট 5 চালিয়েছে, হঠাৎ মনে হলো স্কুটিটা নড়ে উঠল। ঠিক পেছনে কেউ বসলে যেমন হয় তেমন। আরো স্পিড বাড়িয়ে দিল ঋষভ। জঙ্গলে এই রাতে এই প্রথম বেরিয়েছে একা। অনেক কিছু মনে হতে পারে, মনের ভুলও হতে পারে। ভাবতে ভাবতেই ঘাড়ে প্রবল চাপ। দুলে উঠল ঋষভ। স্কুটিটা আরো জোরে চালাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। ঘাড়ের ভারটা ক্রমে কাঁধ অবধি ছড়িয়েছে। এতটাই ভার যে নুয়ে পড়ছে ঋষভ। চালানো কঠিন হয়ে যাচ্ছে। পকেটে থাকা মোবাইলটা কোনো মতে বের করে টর্চটা জ্বালালো। তারপর সেই আলো স্কুটির লুকিং গ্লাসে ফেলল। ওই ছোট্ট আয়নায় যা দেখল ঋষভ, ওর হাত পা এমনি ছেড়ে দিল। স্কুটিটা নিজের মতো চলতে থাকলো। ঋষভের ঘাড়ের ওপর বসে আছে জয়, পা দুটো দুদিকে নামানো, মুখটা গোলাপি, চামড়া উঠে মাংস বেরিয়ে এসে যেমনটা হয়েছিল সেদিন, অবিকল সেই মুখ। ঠোঁট দুটো পোড়া, দাঁত বের করে হাসছে জয়। ঋষভের মনে হলো পৃথিবীর বাইরে চলে এসেছে ও। স্কুটিটা চলেই যাচ্ছে, কোথায় যাচ্ছে কে জানে। চোখ বন্ধ করে ফেলল ঋষভ। আচমকাই স্কুটিটা ধাক্কা খেল সজোরে, ও পড়ে গেল। পিঠটাও হালকা হয়ে গেল। চোখ খুলে দেখল এটাই ওদের রিসর্ট। রিসর্টে সাজানো টবের শাড়িতে ধাক্কা খেয়েছে স্কুটি। ছিটকে পড়েছে ঋষভ। ব্যথা করছে খুব। চোখ দুটো বুজে আসার আগে দেখল জয় সেভাবেই দাঁত বের করে হাসছে ওকে দেখে, মুখ দিয়ে লালা গড়াচ্ছে। যখন চোখ খুলল ঋষভ, দেখল ও রুমেই শুয়ে। চারপাশে সবাই চিন্তিত মুখে, কপালে ঘাড়ে হাতে ব্যথা অনুভব করল। এই তো জ্ঞান এসেছে। কি করতে গেছিলি রে নিচে? তো স্কুটি নিয়ে শুধু পাগল নাকি? যদি কিছু হতো তোর। ঠান্ডায় কতক্ষণ শুয়েছিলি কে জানে। ভোরবেলা তোকে দেখতে পায় একজন স্টাফ, সেই সবাইকে। ইয়াসিন আমাকে যেতে বলেছিল ওর বাড়ি। বলছিল কিছু প্রবলেম হয়েছিল। ইয়াসিন কখন? ওই ধর 2:30টার দিকে ফোন করেছিল। ইয়াসিন অত রাতে? ঠিক তখনই ইয়াসিন ঢুকলো ঘরে। নিজের নামটা সে শুনেছে। কি ব্যাপার, আমাকে নিয়ে কি কথা হচ্ছে? আপনার খবরটা পেয়েই এলাম, নয়তো আজ আসতাম না। কি হয়েছিল? আপনি ওকে ডেকেছিলেন কাল রাতে? আমি? ঋষভকে? কই না তো। ও যে বলছে। কি বলছেন ঋষভ? আমি আবার কখন ডাকলাম আপনাকে? দেখুন, আমি সকলের সামনে বলতে চাইনি। আপনি সাহায্য চেয়েছিলেন, তাই বিষয়টা প্রাইভেট রাখতেই চেয়েছিলেন। কিন্তু আরে কি আবল তাবল বকছেন? আমি আপনাকে কেন ডাকতে যাব, তাও আবার অত রাতে? এবার রাগ হলো ঋষভের। এই মেয়েটা তো পুরো অপমানজনক পরিস্থিতিতে ফেলে দিচ্ছে। আপনিই তো ফোন করলেন, লোকেশন পাঠালেন। কই দেখান তো।
দেখাচ্ছি, 1 মিনিট। আমার ফোনটা কোথায় গেল? তাড়াতাড়ি নিজের ফোনটা নিয়ে কল লগস করল ঋষভ। ইয়াসিনের নাম্বার নেই। ওই একই সময়ে আননোন একটা নাম্বার থেকে ফোন এসেছে, এমনকি হোয়াটসঅ্যাপেও লোকেশন পাঠিয়েছে ওই নাম্বারটাই। ডিপি দেখা যাচ্ছে না। এই তো। আরে কি হলো? আমি কিছু বুঝতে পারছি না, এটা অন্য নম্বর দেখাচ্ছে এখন। ইয়ার্কি মারার একটা লিমিট থাকে ঋষভ। আমার মনের অবস্থা জানেন? কাল আমার মেয়েটা চলে গেল, তারপর আমি ইয়ার্কি করছি না, আপনি দেখুন নাম্বারটা, লোকেশনটা দেখুন। বিরক্তির সাথে ফোনটা হাতে নিল ইয়াসিন। তারপর তার মুখের ভাব পাল্টে গেল। আরে এটা তো প্রেমার নাম্বার, হোয়াটসঅ্যাপটাও তো ওরই। কে প্রেমা? আমার মেয়ের, কিন্তু ও তো কাল রাতে স্টোভ ফেটে পুড়ে গেছে। ওর বাড়িতেই হয়েছে সেটা, বেশ রাতেই, আমার বাড়ি থেকে যাবার পর। হসপিটালে নিয়ে গেছিল, কিন্তু এতখানি পুড়েছিল যে বাঁচানো যায়নি। আমি আজ ভোরে খবরটা পাই, হসপিটাল হয়েই তো এখানে এলাম। কিন্তু কিন্তু ও কিভাবে, মানে ওর ফোন অন্য কেউ চালায়নি তো? বাড়িতে ওর বুড়ি মা থাকে শুধু। তাছাড়া এমন একটা ঘটনা ঘটার পর কারোর কি আর এরকম কিছু করার মনের অবস্থা থাকবে? কেউ কিছুই বুঝতে পারছে না। কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, কিচ্ছু না। ও গড। টুইটিকে আপনি দাহ করলেন যখন প্রেমা ছিল সাথে? হ্যাঁ ছিল, কিন্তু আপনি কিভাবে জানলেন যে টুইটিকে দাহ করা হয়েছে? আমি তো কাউকে কিছু বলিনি। প্রেমা বলেছে, ন্যাচারালি। আরে আমি তখন ভেবেছিলাম আপনি। কি যে হচ্ছে, আমার মাথা ব্যথা কাজ করছে না শালা। আপনি আপনি রেস্ট নিন ঋষভ। বলেই তাড়াতাড়ি চলে গেল। একজন ইউনিটের স্টাফ বলে উঠল, এসব কি হচ্ছে স্যার? আমার খুব ভয় লাগছে এবার। এবার সবাই গলা মেলালো। সবাই ভয় পেয়েছে। ভয় পেয়েছে ডেভিডও। ঘরে শুধু ঋষভ আর ডেভিড। মোহনলাল বাবুকে একটা ফোন করতো ডেভিড। কেন? জয় বেঁচে আছে কিনা খবর নেই। তার ওভাবে জিজ্ঞেস করা যায় নাকি? জিজ্ঞেস করতে হবে না তোকে, ফোনটা করলেই বুঝতে পারবি। মোহনলালের নাম্বার ডায়াল করলো ডেভিড। অনেকক্ষণ রিং হওয়ার পর উনি ফোনটা ধরলেন। মোহনলাল বাবু, কাল খবর নিতে পারিনি, আই এম সরি, এদিকে বিজি ছিলাম। জয় কেমন আছে? মানে শুটিংটা নিয়ে আপনি ভাববেন না, কিন্তু जॉय नहीं, और बेटा गुजर गया कल रात को। सचमुच ये सिनेमाटा सापिता से। और लड़का ठाके कीड़े निकलो करा निला। পুলিশ অফিসারটিকে চা দেওয়া হয়েছে। বুড়ো কুঁচকেই আছে ওনার, সাথে 4টে কনস্টেবল। লোকাল থানায় ইনফরমেশন করেছিলেন যেখানে শুটিং করবেন? অনুমতি নিয়েছিলেন? হ্যাঁ স্যার, সব পেপারও আছে। আপনি ছিলেন না তখন, ডিউটি অফিসারের থেকেই সব। আমি ছুটিতে ছিলাম। বাই দ্য ওয়ে, সত্যি কথা বলুন তো, ঘটনাটা কি ঘটেছিল? ছেলেটার সাথে ঝামেলা হয়েছিল নাকি? না তো, ঝামেলা কেন হবে? কেন তা আমি কিভাবে বলবো? আপনাদের কেলো আপনারাই জানেন। যে গল্পটা দিচ্ছেন বিশ্বাস করার জায়গা নেই।
দেখুন, এতগুলো মানুষ মিথ্যে বলবেন কেন বলুন? আমরা চাইলে চলেও যেতে পারতাম, কিন্তু কিন্তু একটা মরা ছেলে আকাশ থেকে পড়লো, সেটা আধ পোড়াও করে দিলেন। প্রমাণ লোপাটের চেষ্টা তো। দেখুন, ট্রাস্ট মি স্যার, আমরা নিজেরাও বুঝতে পারছি না এসব কিভাবে হলো। কিসে শুটিং হচ্ছে? কোথায় পড়েছিল বডিটা? আমি দেখব। চলুন। আর ওই মেয়েটাকে ডাকুন, যিনি এই কাজ করেছেন। আর সবাই যাবে আমার সাথে। কেউ যেন এখানে না থাকে, কেউ যেন না থাকে এখানে। অহনাকে ডাকা হলো তার রুম থেকে। সে স্বাভাবিকভাবেই এলো। স্পটে যাওয়া হলো সবাই মিলে। বাপ রে, এটা কি রাক্ষস টাক্ষস নাকি? কিসের শুটিং হচ্ছে এখানে? বাফোমেটের মূর্তিটা দেখে বললেন অফিসার। ডেভিড বলল, হরর মুভি স্যার। হরর মুভি করছেন আর এদিকে সব হরর হচ্ছে, তাই তো? এই যে মেয়ে, এদিকে এসো তো। বলো, কি হয়েছিল কাল? ওই ছেলেটার বডি কোথা থেকে পেলে? অহনাকে প্রশ্নটা করলেন। অহনা যা যা ঘটেছিল সবই বলল, যতটুকু তার মনে ছিল আর যতটুকু সে শুনেছিল বাকিদের থেকে। বডিটা কোথায়? ভেতরে। বাড়িতে খবর দেওয়া হয়েছে ওর? না স্যার। চলুন, বডিটা দেখব, পোস্টমর্টমে পাঠাতে হবে। চারপাশটা আর একবার দেখে নিয়ে চলে গেলেন অফিসার। রিসর্টের পেছনে একটা বন্ধ স্টোর রুমের ঘেরা বারান্দায় রাখা ছিল বডিটা। একটা চাদর দিয়ে ঢেকে রেখেছিল এরা। কনস্টেবলকে দিয়ে চাদরটা সরালেন অফিসার। সঙ্গে সঙ্গে বমি করে ফেললেন। জীবনে প্রচুর বিভৎস মরা দেখেছেন চাকরির সুবাদে, কিন্তু এটা কি? পচে চামড়া গুটিয়ে গুটিয়ে যেন জট পাকিয়ে গেছে। পোড়ার ফলে চোখ দুটো গলে গেছে, মুখটাও আধ পোড়া, হাত পায়ের আঙুলগুলো বেঁকা, মাথার চুল পুড়ে গেছে, ডান পাশে উৎকট গন্ধ আর মাছি ভন ভন করছে। এই, এটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো জলদি। তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেলেন অফিসার। ঠিক কটেজের গেটের সামনে দেখা হলো ইয়াসিনের সঙ্গে। সরি, আমার একটু লেট হয়ে গেল, একটা কাজে গেছিলাম। আপনি? আমার নাম ইয়াসিন, এই রিসর্টের ওনার। কোথায় গিয়েছিলেন? আপনি জানতেন না আমরা আসবো? জানতাম, আর সেই জন্যই তো তাড়াতাড়ি কাজ মিটিয়ে চলে এলাম। সকালেও এসেছিলাম। আচ্ছা, ওনাদের থেকে যা শোনা শুনলাম। আপনার কিছু বলার আছে? আপনার প্রপার্টিতে ঘটছে এসব, তালা না ঝুলিয়ে দিতে হয় আমাদের। তালা তো এমনিতেও ঝুলবে, কে দেখবে এত সব? যা হচ্ছে একটার পর একটা। বন্ধ করে দেবেন রিসর্ট? এত চালু ব্যবসা, কি ব্যাপার বলুন তো? পালাবেন নাকি কোথাও? তেমন কিছু করেছেন নাকি? হ্যাঁ, কি আর করব বলুন? বাড়ি গেলাম স্নান সারবো বলে, ঠিক তখনই আমার টুইটি, মানে আমার পোষা ডগিটা ডেকে উঠল। অথচ ও কিন্তু কাল রাতে মারা গেছে, দাহ করা হয়ে গেছে ওকে কাল রাতেই। কি মনে হতে বাথরুম থেকে বেরোলাম, কেউ নেই, নো ওয়ান। স্ট্রেস পড়েছে মাথায়। তা ডগি মরলো কিভাবে? আর পোড়ালেন কেন তাকে? ডগি আবার দাহ করে নাকি? বিষ খেয়ে মরেছে। কিভাবে খেয়েছে তা আমি জানি না। মরক লেগেছে যেন। দাহ করলাম কেন কে জানে। বারবার ম্যাক্সিন বলল পুড়িয়ে দাও, বারবার বলল। কে ম্যাক্সিন? ওই যে ওই যে ওই 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 ডগিটা, যেটাকে ফিরিয়ে আনতে এসেছে এরা। এই শুটিং পার্টি? এরা কুকুর ফিরিয়ে নিতে এসেছে কোথা থেকে? নরক, ম্যাক্সিন নরকে। ওই বলল দাহ করে দিতে আমার টুইটিকে। এই, আপনি কি পাগল? কি সব বকছেন? হ্যাঁ, পাগলই বটে, নয়তো গিজার চালিয়ে ডাইরেক্ট সেই জলে চান করি। তবে জলটা এতটা গরম হয় না,
আজ বেশ টকবক করে ফুটছিল। ওটাই পড়লো বালতিতে। আমি মগে করে ঢাললাম আর ঢাললাম, ঢেলেই চললাম। বালতি মগ সব গুলে গেল। তারপর আর ঢালতে পারিনি। তারপরে তো গিজারটাও বাস্ট করে গেল। ভেতরে থাকা জলটাও আমার গায়ে আবার এসে পড়ল। অফিসার হাঁ করে শুনছেন। এই ভদ্রমহিলা উন্মাদ নাকি? কি বকছেন এসব? আর কথা না বাড়িয়ে এগিয়ে গেলেন অফিসার। এই পাগলের সাথে কথা বলা মানে সময় নষ্ট। একবার যাবেন তো আমার বাড়ি? গিয়ে ব্যবস্থা করুন। হ্যাঁ, নয়তো ওই ছেলেটার মতো অবস্থা হবে। ফের বমি হবে। এই আপনি কি পাগল? কি সব বকছেন? হ্যাঁ, যত সব পাগলের কারবার। বলতে বলতে নিজের জিপের কাছে এলেন অফিসার। সেখানে অনেকেই ছিল। শুনুন, এই পোস্টমর্টেম রিপোর্ট যতদিন না আসছে ততদিন পর্যন্ত কেউ যাবেন না এখান থেকে। রিপোর্ট হাতে পেতে সময় লাগবে। আমি ভেতর থেকে জেনে নেবার চেষ্টা করব। আর 2জন গার্ড আমি এখানে রেখে দেব। আজ থেকে 2জন থাকবে এখানে। আপনাদের শুটিং আর কতদিনের তাও? কথা শেষ হওয়ার আগেই একটা বাইক এসে থামল। হন্তদন্ত হয়ে 2টো ছেলে নামলো বাইক থেকে। নেমেই বলল, ইয়াসিনদের পাড়া থেকে এসেছি। দিদির খুব বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই গিজার বাস্ট করেছে, একদম পুড়ে গেছে একেবারে। খুব জোরে আওয়াজ শুনে দরজা ভেঙে ঢুকিয়ে আমরা হসপিটালে দিয়েছি। তবে বলতে বলতে চোখ মুছল একটা ছেলে। অফিসারের মনে হলো সামনের পাহাড়টা দুলে উঠল। জয়ের মৃত্যুর খবরটাও দেয়া হয়েছে। সবাই যে যার ঘরে বসে আছে। সবার চোখে মুখে ভয়। ডেভিডের ঘরে ঋষভ, ডেভিড, অহনা, রাহুল আর ওর মা 2জন ইউনিটের ছেলে বসে আছে। আর কাজ করা দরকার নেই। সত্যি সিনেমাটা অভিশপ্ত। 5টা প্রাণ নিয়ে নিল। এখনো যদি কাজ করা হয় তাহলে আরো কত প্রাণ যাবে কি জানে। না, কাজ করার দরকার নেই। না, এই সিনেমা এখানেই থামাতে হবে। আর কেউ কাজ করব না আমরা। সবাই নিজেদের মধ্যে কথা বলছে। ডেভিড, ঋষভ শুনছে সব চুপ করে। ডেভিড বলল, আমিও সহমত। এই সিনেমা আর হবে না। পুলিশ যতক্ষণ না যেতে দিচ্ছে ফিরতে পারবো না আমরা। কিন্তু কাজ আর হবে না। ইন্সপেক্টরকে রিকোয়েস্ট করতে হবে যত তাড়াতাড়ি পসিবল যেন কাজ মিটিয়ে আমাদেরকে যেতে অনুমতি দেন। কিন্তু যেতে তো পারবো না আমরা। কাজটা আধখেচড়া করে ফেলে রেখে পালাতে পারবো না। এই সিনেমার হিস্ট্রি তো বলছে যারা এটাকে অ্যাকসেপ্ট করেছে তারাও মরেছে, যারা করেনি তারাও মরেছে। আমরা মাঝামাঝি জায়গায় আছি। অর্ধেক অ্যাকসেপ্ট করেছি, অর্ধেক করব না, এমন একটা পজিশনে। এতে বিপদ আরও বাড়বে। এভাবে পালাতে পারবো না আমরা। বাফোমেট তৈরি যখন হয়েছে, তাকে তার ভোগের স্বাদ যখন দেওয়া হয়েছে, তখন সে পুরো ভোগ নিয়েই ছাড়বে। অর্ধেক দিয়ে কেড়ে নেওয়াটাই কাল হয়েছে। ওই ছেলেটাকে পুরো দিয়ে দিলেই এসব কিচ্ছু হতো না। তুমি এত কথা জোর দিয়ে বলছো কিভাবে? অবাক হয়ে প্রশ্ন করল ঋষভ। অহনা উত্তর দেওয়ার আগেই ডেভিডের ফোন বেজে উঠল। সে বেরিয়ে গেল বারান্দায়। সেদিকে তাকিয়ে অহনা বলল, ম্যাক্সিন বলেছে। কে ম্যাক্সিন?
সে কিভাবে বলল? ফোনে? ধুর, ফোন করবে কিভাবে? ও তো কুকুর। ও ওয়েট 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 ওয়েট, ম্যাক্সিম মানে অ্যান্ট্রাম সিনেমার কুকুরটা? হ্যাঁ। ও তোমাকে এসব বলেছে? হ্যাঁ, ওই বলেছে। ইয়াসিনকেও বলেছিল ওর কুকুরটাকে পুড়িয়ে দিতে, নয়তো নয়তো ইয়াসিন ওকে মাটি চাপা দিয়ে দিত। ও সবাইকেই পোড়াতে চায়, পুড়িয়ে মারাই ওর সবচেয়ে প্রিয়। আস্তে আস্তে পুড়বে, একটু একটু করে চামড়া, তারপর মাংস গলবে, এটাই ওর পছন্দ। ওহ স্টপ ইট অহনা। আমাকে থামিয়ে কি হবে? হলের লোকগুলোকেও তো উড়িয়ে মেরেছিল, সবাই জানে। কি সব তুমি বলে? ঋষভ চুপ কর, ও ভুল বলছে না। ডেভিড কখন এসে দাঁড়িয়েছে ওদের কথার মাঝখানে খেয়াল করেনি ঋষভ। আমাকে ইন্সপেক্টর ফোন করেছিলেন, ম্যাক্সিনের কথা উনিও বললেন। ইয়াসিন বলেছে ওনাকে ম্যাক্সিনের কথা। ইয়াসিনের সাথে আবার ওনার কখন কথা হলো? কোথায় বা হলো? এখানেই কথা হয়েছে, ইয়াসিন মারা যাওয়ার পর। আর কোনো উত্তর দিতে পারল না ঋষভ। সবাই আতঙ্কে সাদা হয়ে গেছে। সন্ধে গড়িয়ে গেছে, মোটামুটি পেট ভরানোর মতো যা হোক কিছু খেয়েছে সবাই। সব আলো জেলে রাখা হয়েছে রিসর্টের, কেউ ঘর থেকে বের হচ্ছে না। মেইন দরজা বন্ধ করা হয়েছে ভেতর থেকে। দোতলায় ঘর ডেভিডদের। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে ডেভিড আর তাকিয়ে আছে সামনে। ফটফটে চাঁদের আলো, আজ পূর্ণিমা বোধহয়। সেই আলোয় বিস্তীর্ণ এলাকা, নদী, পাহাড়, জঙ্গল দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে বাফোমেটের মূর্তিটা, ঠিক যেন পাতাল ভেদ করে উঠে এবার আকাশ ভেদ করে উঠতে চাইছে একটা শয়তান। কি জীবন্ত লাগছে মূর্তিটা এত দূর থেকেও। নিচ থেকে একটা শব্দ পেয়ে বারান্দা থেকেই ঝুঁকে নিচে তাকালো ডেভিড। প্রথমটা বুঝতে পারলো না কিছু, তারপর দেখলো ওদেরই একজন স্পট বয়। এই এই, কোথায় যাচ্ছ তুমি? বেরিয়েছো কেন? যাও ভেতরে যাও। বাইরে বসে থাকা দুজন কনস্টেবলও উঠে দাঁড়িয়েছে। তারাও বলছে, এই ভেতরে যান, সেইকের ভেতরে যান। সন্ধ্যের পর কাউকে বেরোতে দেবার পারমিশন নেই আমাদের। কি করতে বেরিয়েছেন এই অন্ধকারে? যান যান যান, ভেতরে যান। একটা ধস্তাধস্তি মতো হচ্ছে যেন। নিচে টিনের শেড দেওয়া, তাই ওপর থেকে সবটা দেখা যায় না। তাড়াতাড়ি নিচে নেমে এলো ডেভিড। ওকে ছুটতে দেখে পেছন পেছন ঋষভ। নিচে নেমে লবিটা দৌড়ে পেরোলো ওরা। বাইরে এসে দেখলো ছেলেটা হাসছে গার্ড দুজনের কথায়। দুজন ওকে টেনে ভেতরে ঢোকাতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। ছেলেটার হাতে একটা ব্যাগ। এই ভেতরে যাও, যাও নিজের ঘরে, ধমক দিল ডেভিড। এতক্ষণে ছেলেটা মুখ খুলেছে, বলল, যাব তো, আপনারই অপেক্ষা করছিলাম ডিরেক্টর সাহেব। বলেই এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল ছেলেটা। তারপর ব্যাগ থেকে একটা বড় বোতল বের করে মাথায় ঢেলে দিল। উগ্র ঝাঁঝালো গন্ধে সবার কাশি শুরু হলো, চোখ জ্বলতে থাকলো। কয়েক মুহূর্ত সবাই দেখলো হাসতে হাসতে ছেলেটা পুড়ে যাচ্ছে, গলে যাচ্ছে, গলছে ওর মুখ, চোখ, চুল, বুক, পেট। অ্যাসিডের বোতলটা পুরো নিজের উপর উল্টে দিয়ে ওখানেই পড়ে গেল ছেলেটা। একবারও চেঁচালো না, স্থির হয়ে গেল। চিৎকার করে উঠল কনস্টেবল দুজন। একজন অজ্ঞান হয়ে গেল। থানায় ফোন করা হয়েছে, এখনো কেউ আসেনি। ছেলেটার দেহ বাইরেই পড়ে আছে। সবাই একসাথে এক ঘরে বসে, কনস্টেবল দুজনও তাই। ভেতর থেকে দরজাটা দিয়ে দেওয়া হয়েছে আবার। আমরা সবাই মরবো, সবাই মরবো, কেউ বেঁচে ফিরবো না। প্লিজ প্লিজ একটু শান্ত হন, কিচ্ছু হবে না আমাদের। একটু শান্ত হয়ে বসুন। চুপ করুন তো, কিচ্ছু
হবে না করে তো এতগুলো লোক মরলো। রাখুন, আপনাদের কিছু হবে না। আর কাজ পায়নি করার এই অভিশপ্ত সিনেমা বানাতে নেমেছে, এত টাকার লোভ। টাকার লোভ? এইভাবে বলবেন না। টাকার লোভ আপনারও কম নয়। এতটুকু ছেলেকে দিয়ে সিনেমায় কাজ করাচ্ছেন, অভিশপ্ত সিনেমায়। হ্যাঁ, চুপ করুন ছোট লোক কোথাকার। আপনারাই ব্যবস্থা করুন কিভাবে করবেন, আমি জানি না। আমি আমার ছেলেকে নিয়ে আজকেই ফিরে যাব। আর না, যদি না করেন তাহলে 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 কি করবেন? কি করবেন তাহলে? সব কটাকে খুন করব। কিচেনে গিয়ে সিলিন্ডার অন করে রেখে দেশলাই ধরিয়ে দেবো, সবাই মরে যাক। আপনিও তো মরবেন তাহলে। গাধার মতো কেন কথা বলছেন? আপনাদের পাল্লায় পড়েছি, এমনিও হয়তো মরতেই হবে। কি কুক্ষণে যে রাজি হলাম। এত কাজ করেছে আমার ছেলেটা, কখনো তো এমন হয়নি। আপনারাই একটা আস্ত শয়তান। আস্ত শয়তান আপনিও? এতটুকু ছেলেকে খাটিয়ে রোজগার করেন, শয়তানি নয়? চুপ শয়তান, এখনই আমি তোর গলা টিপবো, দাঁড়া। ভদ্রমহিলা ভায়োলেন্ট হয়ে পড়েছেন। রাহুল কাঁদছে। সবাই তাড়াতাড়ি উঠে আটকানোর চেষ্টা করছে ওকে। এদিকে ঋষভও নিজের মধ্যে নেই যেন। সেও তেড়ে যাচ্ছে আর বলছে, মারবেন? মারুন, মারুন, মারুন দেখি। আসুন আসুন, মারুন আর মারুন দেখি কত ক্ষমতা আপনার। মারুন, চলো মারুন। এই চিৎকার চেঁচামেচির মাঝে অহনা হঠাৎ বলে উঠল, মিস্টার আমিটোর দায় সবটাই ছিল। ওনার জন্যই তখন অত মানুষ মরেছিল। ওনার উচিত ছিল এই অভিশাপের পর্ব শেষ করা। কে আমিটো? কেন? মিস্টার ডেভিড আমিটো, দ্য ডিরেক্টর অফ অ্যান্ট্রাম। ডিরেক্টরের তো দায় সবচেয়ে বেশি, তাই না? ঠিক যেমন আমাদের এই অ্যান্ট্রামের ডিরেক্টর মিস্টার ডেভিড বিশ্বাস, রাইট? এত হট্টগোলের মধ্যে অহনা ডেভিডের কথায় কেউ কান দিল না। অহনা সরে গেল। ডেভিড কয়েক মুহূর্ত চুপচাপ থেকে দরজা খুলে বেরিয়ে পড়ল। কেউ খেয়াল করল না, অহনা ছাড়া। বাফোমেটের মূর্তিটাকে আরো সুবিশাল, আরো ভয়ঙ্কর দেখাচ্ছে এখন। কি অসম্ভব নিষ্ঠুরতা শয়তানি মুখটায়। কাঠগুলো সব রাখাই ছিল সেটে, একটা বস্তায় করে। সেটা সামনেই পেয়ে গেল ডেভিড। আগে থেকে পড়ে থাকা কাঠে হবে না। সব পুরনো ভেজা কাঠ সরিয়ে নতুন কাঠগুলো মূর্তির নিচে রাখলো ডেভিড। তারপর তাতে কিচেন থেকে আনা এক টিন ভর্তি কেরোসিন ঢেলে দিল। মাথা উঁচু করে তাকালো একবার বাফোমেটের দিকে। মুখে যেন হাসি শয়তানটার। ওদিকে তাকিয়ে ডেভিড বলল, তোমার ভোগ অসম্পূর্ণ রয়েছে। ভোগ না পেলে তুমি তৃপ্ত হবে না। আর কাউকে, কোনো ছোট্ট পোকামাকড়কেও আমি তোমার ভোগ হতে দেব না। অনেকগুলো প্রাণ গেছে, তুমি নিয়েছো সব। হ্যাঁ, আমারও দায় আছে এতগুলো মৃত্যুর পেছনে। আমার উচিত হয়নি তোমাকে নিয়ে আবার এটা শুরু করা। তবে আর না, আর না। আজ এখানেই সব শেষ হবে। আমি শেষ করবই। বলে পকেট থেকে দেশলাই বের করে কাঠের দিকে ছুঁড়ে দিল ডেভিড। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, ঠিক বাফোমেটের দুটো পায়ের মাঝখানে, যাতে পেটের ভেতরে কিছু থাকলে তা ভালোভাবে পুড়তে পারে। আধ ঘন্টা পর ঘরের ঝামেলা কিছুটা কমেছে, কিন্তু তর্কাতর্কি তখনও চলছিল। সব আওয়াজ চাপা দিয়ে জানলা দরজা ভেদ করে গুম করে একটা বিশাল জোর শব্দ হলো, ঠিক যেন বোম পড়ল কোথাও। সবাই চুপ হয়ে গেল, একেবারে নিস্তব্ধ। কয়েক মুহূর্ত। নদীর পারে হলো, সব ঝামেলা চুকে গেল। ফোন দেখতে দেখতে বলে উঠল অহনা। সবাই যখন ছুটে গেল নদীর পাড়ে, বাফোমেটের মূর্তির পেটটা ফেটে গেছে তখন। আগুন জ্বলছে লকলকিয়ে। মাংস চামড়া পোড়া গন্ধে বাতাস ভারী। জামা ঘড়ি চশমা পড়ে আছে এক জায়গায়। পাশে একটা ছোট্ট চিরকুট,
তাতে লেখা, ডেভিডদের কুড়ানো অভিশাপ তাদেরকেই কাটাতে হয়। এক ডেভিড পারেনি, আর এক ডেভিড পারল। কেঁদে উঠল ঋষভ। ডেভিডের পুড়ে ঝুল হয়ে যাওয়া দেহটা তখন ছোট্ট হয়ে গেছে। আধ ভাঙা বাফোমেটের পেটের ভেতর তখনও পুড়ছে ওটা। সবাই দেখল ছাগল মুখ বাফোমেটের মুখে যেন তৃপ্তির হাসি। ফ্রাইড রাইস করেছে আজ সৃজিতা। মেয়ে খেতে চেয়েছে। কদিন ভালো করে রান্নাবান্নাও করতে পারেনি। মেয়ের শরীর খারাপ, ওর নিজের উপর এত ঝড়ঝাপটা, সবার ওপরে লেখাটার চাপ। সেটা গতকাল ভোর রাতে শেষ হয়েছে। আজকে একদম হালকা ঝরঝরে লাগছে সৃজিতার। লাইক কমেন্টের বন্যা বয়ে গেছে একেবারে। একটু আগেই চেক করলো সৃজিতা ফেসবুকে, 700-র ওপর লাইক পড়ে গেছে এর মধ্যেই। এত কষ্ট সার্থক। তৃপ্তির হাসি হাসতে হাসতে মাটনটা কষাতে লাগলো। মিঠি খেতে চেয়েছে ফ্রাইড রাইস আর মাটন কষা। একটা শব্দ হলো। গ্যাসটা একটু কমিয়ে ঘরে গেল সৃজিতা। কি হলো? বারবার ডাকিস না মাম্মাম, রান্নাটা বাজে হবে তখন বলবি না কিন্তু আমাকে। রেস্ট নে তুই, আমার হয়ে এলো। ওই মোটামুটি 1টার মধ্যে খেতে দিয়ে দেবো। কি বলছিস? চর্বি? আরে আরে আছে অনেক চর্বি, আর লাগবে না। কত খাবি বাবা, ওতেই হবে। বলে সৃজিতা বেরিয়ে এলো। মেয়ের আজ চর্বিতে পেয়েছে। অন্যদিন মাটন হলে মেটে নিয়ে লাফায়, আজ কেবল চর্বি। অবশ্য মেটে পাবেই বা কোথায়? সে তো সেই লিভার, ওটা তো দেওয়া সম্ভব নয়। পা থেকে থাই থেকে দিচ্ছে সেটা ঠিক আছে, লিভার দিয়ে দিলে খাবে কে সেটা? মিটেই তো মরে যাবে। মরেই যদি যাবে তাহলে ও লিভার খাবে কিভাবে? ভেবে একা একাই হেসে উঠল সৃজিতা। কাল রাত থেকেই ওর শুধু হাসি পাচ্ছে। যখন থেকে মিঠির মুখটা পুরো ছাগলের মতো হয়ে গেছে, ছাগলের মতো নয়, বাফোমেটের মতো হয়ে গেছে। হেসেই মরছে সৃজিতা। কাল সন্ধে অবধিও ঠিকই ছিল। মাঝে একদিন লেখা বন্ধ রেখেছিল সৃজিতা, সেদিন সব ঠিক হয়ে গেছিল। কিন্তু কাল যেই শেষ করতে হাত দিল গল্পটায়, তখনই পুরোপুরি বাফোমেটের মতো হয়ে গেল মেয়ে। লেখা তো শেষ, মেয়েটা আবার আগের মতো হবে কি কে জানে। ছাগলের মতো হয়েছে বলেই নিজের মাংস নিজেই কেটে দিচ্ছে। সৃজিতা বারণ করলো, এও বলল যে মুখটাই তো হয়েছে শুধু, শরীরটা তো আর ছাগলের মতো নয়, সে তো আগের মতোই আছে। কিন্তু যেদি মেয়ে শুনলে তো। তবে হ্যাঁ, সৃজিতাও কম যায় নাকি? মেয়ে যে অতবার বারণ করলো গল্পটা লিখতে, এসে শুনলো না। কত কাণ্ড হলো, তবু লিখলো তো। কম লাইক কমেন্ট হলো, কম নাম হলো তার, কম লোক পড়বে এটা। যত সব অভিশপ্ত হ্যান ত্যান রটনা ছিল সিনেমাটা নিয়ে, সব বাজে কথা। এটাও তো প্রমাণ করলো সৃজিতা। এই যে ডেভিড, ঋষভ, ইয়াসিন, অহনা, রাহুল, জয়, মোহনলাল সব চরিত্রগুলো নিয়ে লিখলো গল্পটা, যারা কিনা অ্যান্ট্রাম সিনেমাটারই নিজেদের মতো করে রিমেক করতে গেছিল, কম লোক পড়লো? কারো হয়েছে কিছু? সব কুসংস্কার আর রটনা। এটা প্রমাণও তো করে দিল সৃজিতা। আচ্ছা, এই যে মাংসটা রাঁধছে এখন, এটাকে তো মাটন বলাই যায়। अंबर सात समंदर सारी दुनिया मेरे अंदर, तेरे इशारे झुका